আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে নিয়ে আসলাম একটি সুন্দর ঘটনা, যা ঘটনাটা শুনলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং মজাদার একটি ঘটনা হতে চলছে। একটি সুন্দরী পরীর সাথে একটি ছেলের ভালোবাসা কিভাবে হয়, সেই সুন্দর ঘটনাটি চলুন তাহলে শুরু করি আজকের ঘটনা। শুনুন কিরকম হয়েছে, ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন যে ভালো হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটাই হচ্ছে নতুন, আপনারা তো নতুন হবেনই। তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, চলে যাই সরাসরি আজকের গল্পে। তো তো ঘটনাটি সাকিব এবং শান্তকে নিয়ে। সাকিব এবং শান্ত দুজনে একদম আত্মার আত্মা বলতে পারেন, এরকম ভালো বন্ধু, তাদের ভালো একটা সম্পর্ক। যে কাজই করুক না কেন একে অপরকে ছাড়া কোনো কাজ করে না এবং কোনো জায়গায় যায়ও না। যেটাই করে তারা দুজন মিলে সব কাজ একসাথে একলগে করে। তাদের বয়স বেশি না, 15, সাকিবের 15 বছর হবে আর শান্তর অল্প বেশি হবে, কিন্তু বয়স অল্প কম বেশি হলেও তারা একদম বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। একে অপরকে ছাড়া চলতে পারে না, এরকম একটা তাদের সম্পর্ক। তো সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টি সাকিবের অনেক প্রিয়, কিন্তু আজকে বৃষ্টি যেন তার ভালো লাগতেছে না, কারণ তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর আছে। তো জ্বরে সে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখতেছে কি সুন্দর বৃষ্টি পড়তেছে, কিন্তু আজকের বৃষ্টি তার বিরক্ত লাগতেছে, কারণ আজকে তার শরীর ভালো নেই, কারণ তার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। জ্বরের জন্য আজকের বৃষ্টি তার বিরক্ত লাগতেছে, ভালো লাগতেছে না। তো সাকিব তখন জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে বাইরে বৃষ্টি দেখতেছিল। সেই সময় সাকিব চলে আসে তাদের বাড়িতে। তো সাকিব এসে বলতেছে, কিরে কি করিস? তো সাকিব বলতেছে, না কিছু করি না, এই বৃষ্টি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। তো তখন সাকিবকে বলতেছিল শান্ত, কেন বৃষ্টির দিকে তাকিয়ে আছিস, ভিজবি নাকি? তোর তো বৃষ্টি অনেক ভালো লাগে বলিস। তখন বললো, না রে, আজকে আমার শরীরটা ভালো নেই, আমার শরীরে জ্বর আসছে প্রচন্ড পরিমাণে, এখন আমি ভিজলে জ্বর আরো কমবে তো না, আর দস্তানা আরো বাড়বে। তো তখন শান্ত বললো, আচ্ছা তাহলে কি করবো এখন? এক কাজ করি, লুডো আছে নাকি তোর ঘরে? বললো, হ্যাঁ লুডো তো আছে। বললো, তাহলে ঘরের ভিতরে বসে, বাইরে তো যাওয়া যাবে না, এখন বৃষ্টি, তার মধ্যে তো জ্বর আসছে, তো এক কাজ করি, লুডো খেলি দুজন মিলে ঘরে, কারণ বৃষ্টির দিনে ঘরে বসে লুডো খেলাটাই শ্রেয়। তো এই বলে তারা লুডো বার করে লুডো খেলতে লাগলো। অ্যাকচুয়ালি তারা হলো এক দুষ্ট পোলাপান, যাদেরকে বলি আমরা ধূর্ত পোলাপান। মানে তারা যেহেতু গ্রামে থাকে, তো তারা শুধু আকাম কোকাম করে বেড়ায়, এর গাছ থেকে আম পেড়ে খাবে, এর গাছ থেকে লিচু চুরি করে খাবে, লটকা চুরি করে খাবে, সব ছোট ছোট পোলাপানদের পিছে লাগা। মানে যত দুষ্টুমি আছে, নটকামি দুষ্টুমি যাই বলেন, সেগুলো মানে তাদের সেই গুণগুলোর অভাব নেই। যেহেতু শান্ত কিন্তু তার থেকে 2-3 বছরের বড় হবে, কিন্তু এক লগে দুজনে একসাথেই পড়ে, কারণ শান্ত 2বার এক ক্লাসে ফেল করছে, তার জন্য দুজনে এক ক্লাসে পড়ে, এবং সেখান থেকে তাদের একসাথে চলাফেরা। কারণ বাড়ি যেহেতু এক গ্রামে, তো এক সময় যায় 2 বছর 3 বছর, সেটা কিন্তু বেশি তফাৎ না সেগুলো, এও না। যেহেতু দুজনই দুষ্ট, তো আরো একই গ্রামের মানুষ, তো এরকম হবে। খুবই দ্রুত ছেলে তারা আর কি, পুরা গ্রাম মাথায় তুলে থাকে তারা, এরকম দুষ্ট। সেগুলো প্রত্যেক দিনই 3-4টা তো বিচার আসবে তার মার কাছে, যে তোমার ছেলে এটা করছে, তোমার ছেলে ওটা করছে, এর কাছ থেকে আম পারছে, এর এটা চুরি করছে, এটা করছে। সেগুলোর অভাব নেই, বিচারের অভাব নেই মানে তাদের। তো তারা বাহিরে তো প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং তারা ঘরের ভিতরে লুডো খেলতেছে। লুডো বেশ কিছুক্ষণ খেলার পর
হঠাৎ শান্তকে তার মা, মানে বাড়ি তাদের পাশাপাশি হওয়াতে তার মা ডাকতেছে, এবং সে ডাক শুনে সে বললো, আচ্ছা তুই থাক তাহলে, কি জন্য ডাকে আমি যাই তাহলে, হ্যাঁ। এটা বলে মানে শান্ত সাকিবের বাড়ি থেকে তখন চলে গেল আর কি। তখন সাকিবেরও জ্বর, শরীরটা ভালো না, সেও একা একা আর কি করবে, সে শুয়ে পড়লো এবং ঘুমিয়ে পড়লো। এবং বিকেলে আবার শান্ত আসলো সাকিবদের বাড়িতে। তো শান্ত চলে যাওয়ার পর যখন বিকালে আবার আসলো তাদের বাড়িতে, দেখে যে সাকিব ঘুমিয়ে আছে এবং সে ভাবলো তার তো শরীরটা ভালো নেই, জ্বর আসছে, তাকে কি এখন জাগাবো, ডাকবো না, বললো থাক ঘুম পারুক, পরে আসবে, সন্ধ্যার দিকে আসবো আমি, না হলে সে তো ঘুমাচ্ছে, এখন তার শরীরটা ভালো নেই, তাকে ডাকাটা উচিত হবে না। তো সে সেটি ভেবে মানে তাকে আর সেরকম ভাবে ডাকলো না। তো সে তার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল মাঠের দিকে, মানে যেখানে অন্য ছেলেপেলেরা খেলা করে সেখানে চলে গেল। তো সেখানে গিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ খেলে তারপর সে আবার বাড়িতে চলে আসলো। তো বাড়িতে আসার পর খেয়ে দিয়ে সে তখন আবার সাকিবদের বাড়িতে যাচ্ছিল, কারণ তার 2-3টা অঙ্ক বুঝে নিতে হবে সাকিবের কাছ থেকে। তার মানে সে অঙ্ক 2-3টা বুঝে নাই, মানে পাচ্ছে না, সে সাকিবের কাছ থেকে অঙ্কটা শিখে নেবে, তার জন্য সে আবার সাকিবদের বাড়িতে যাওয়ার জন্য বেরোলো। তো তার মাকে সে বলে আসলো যে আমি সাকিবদের বাড়িতে যাচ্ছি, আমার আসতে অল্প দেরি হবে, কারণ আমার সেখান থেকে 2-3টা অঙ্ক আমি পারি না, সেগুলো সাকিবের কাছ থেকে জেনে নিতে হবে, তার জন্য আমার আসতে অল্প লাগতে পারে, রাত হতে পারে, তো সেগুলো নিয়ে টেনশন করো না। তো সেটি বলে সে সাকিবদের বাড়িতে চলে আসলো এবং দুজন মিলে তখন আড্ডা দেওয়ার পর অঙ্ক শঙ্ক সেগুলো মানে শিখতেছিল, তারপর তখন রাত্রে 9টা পার হয়ে গেছে। তো তখন নিশ্চয়ই ভাবলো যে অনেক রাত হয়ে গেছে, এখন চলে যেতে হবে। তো সাকিব বললো তুই থাক তাহলে, আমি যাই, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন যেতে হবে আমাকে। তো বললো ঠিক আছে যা তাহলে। তখন সাকিবের মা তখন বললো না না, রাত যদি হয়েছে, অনেক রাত হয়েছে, তাহলে আমরা তো খাইনি এখন, আসো একসাথে বসে খেয়ে তারপর যাবে। তখন শান্ত বললো না আন্টি, আমি তো বাড়ি থেকে খেয়ে আসছিলাম বিকালবেলা, তো এখন আর খাবো না। বলতেছে না না, এমনি যেতে পারো না, আমরা সবাই খাবো এখন, তুমি রাত্রে খাওয়া দাওয়া করে একবারে চলে যাও। তো সেরকম জোরাজুরি করার পর সে আচ্ছা ঠিক আছে তাহলে। তো খাওয়া দাওয়া করার জন্য তাদেরকে রেডি করে ডাকতেছিল। তো দুজন গিয়ে একসাথে বসে তখন রাতের খাবার খেলো এবং খেতে খেতে গল্প করতেছিল। তো খাওয়া দাওয়া শেষে ঘরে গিয়ে তখন দেখে রাত্রে 10টা পার এখন। তো তখন বলতেছে অনেক তো রাত হয়ে গেল, তাহলে থাক এখন আমি যাই, কারণ 10টা পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে এখন। তো এরকম নাই, আমার লোকের লাইট সাইডও নাই, এখন চাঁদের আলোতে যেতে হবে। যদিও বাড়ি দূরে না, কিন্তু রাত তো অনেক হয়ে গেছে। যেহেতু তার মাকে সে বলে আসছিল যে সাকিবদের বাড়িতে আছে, তার বাড়িতে যেতে দেরি হবে, তার জন্য হয়তো ডাকাডাকি করেনি, না হলে এত রাত পর্যন্ত একবারও খবর নিবে না, সেটি তো হবে না, কারণ সে বলে আসছে, তার জন্য হয়তো মা এখনো কোনো কিছু করেনি, সেটি বলতে লাগলো। তখন সাকিব বললো আচ্ছা তুই যা তাহলে, তোকে আর আটকাবো না, কারণ অনেক রাত হয়ে গেছে, যা তাহলে তুই। তো সে সেখান থেকে বেরিয়ে আসলো, তার আন্টিকে বলে আসলো আন্টি তাহলে এখন আমি আসি, যাই, আবার কালকে আসবো নি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। সাকিবের মা তখন বললো আচ্ছা তুমি বাবা তাহলে যাও, দেখে শুনে যায়, কারণ অনেক রাত হয়েছে, 10টা পার হয়ে গেছে। তাও সাকিব তার জ্বর কমছে, কিন্তু একবারে ভালো হয়নি। তথাপি সাকিব বললো চল তোকে এগিয়ে দিতে, মানে এগিয়ে দেওয়ার জন্য বলছিল আর কি। তখন সাকিব কে বললো তুমি আমাকে এগিয়ে দিয়ে পরে আসার সময়, একা একা আসার সময় পরে একদম ডলার চড়ে তুমি প্যান্ট ভিজিয়ে ফেলবে, তা তো দরকার নেই, তুই তোর
তো তুই বাড়ি থাক, আমি যেতে পারবো, এটা কোনো ব্যাপার না, কিছু হবে না। তো সে এটি বলে বাড়ি থেকে বেরিয়ে একা একা হাঁটতেছিল। একদম নির্জন গ্রাম এলাকা, 10টা মানে অনেক রাত। একা একা আসতেছিল একদম নির্জন রাস্তা দিয়ে, খালি চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর কোনো কিছু শোনা যাইতেছে না। নির্জন রাস্তা দিয়ে ও একা একা হাঁটছিল। তো একা একা সে যখন হাঁটছিল কিছুটা আসার পর হঠাৎ করে মানে রাস্তার চারিদিকে যে গাছগুলো থাকে, গাছগুলো একটা গাছ মনে হয় কিরকম একটা সে তো তখন তো মানে আকাশ একদম পরিষ্কার ছিল এবং জ্যোৎস্না রাত ছিল। সামনের গাছটা দিকে তাকিয়ে দেখি গাছটা একদম ঝাঁকি মেরে উঠলো, মানে ডাল একটা ঝাঁকি মেরে উঠলো। সে সেটি লক্ষ্য করছিল, তার কারণে দেখতে পেল। তো সে সেটি দেখে চমকে উঠলো এবং সামন দিকে আগাতে লাগলো। এবং হঠাৎ করে কিছুক্ষণ আসার পর মানে এগিয়ে আসার পর সে আবার দেখতে পেল আকাশ থেকে একটি আলো রাস্তার মধ্যে মানে রাস্তার মাঝে পড়লো। পরে সেখান থেকে একটি মানুষের মতো একটি মানে সাদা আলো পরে একদম সাদা পোশাকের মতন একটি মানুষ হয়ে গেল। সেটি থেকে একদম চমকে উঠলো। তারপর সেও এগিয়ে এগিয়ে যাচ্ছে। সে আলো পরা মানুষের মতো অবয়ব যেটা, সেও এগিয়ে আসছে। তার দিকে সে এগিয়ে আছে, সে এগিয়ে আসছে। আসার পর যখন তারা মুখামুখি হলো, তো তখন মেয়েটি তাকে আসসালামু আলাইকুম বলে সালাম দিল। সেও সালামের উত্তর ঘুরালো। দেখতে পেল একটি মেয়ে সাদা পোশাক পরে তার দিকে এগিয়ে আসতেছিল, যে সেটি একটা মেয়ে। তো সে ভাবলো এত রাত্রে মানে সালাম আগে ফিরালো, তারপরে ভাবতে লাগলো যে এত রাতে একটি নির্জন এলাকার মধ্যে জায়গার মধ্যে একটি মেয়ে কি করতেছে। মেয়েটিকে ডেকে বলবো নাকি, না মেয়েটি যদি কোনো কিছু মনে করে, না একবার বলেই দেখি। তো সেটি বলার জন্য যখনই সে পিছন দিকে তাকালো, দেখে কোনো কিচ্ছু নেই সেখানে। মেয়ে তো দূরের কথা, সেখানে মেয়ের ছায়াও দেখতে পাচ্ছে না, এরকম একটা অবস্থা, কোনো কিচ্ছু নেই। কিন্তু বললো আরে 5 সেকেন্ড পর্যন্ত হয় নাই, এত তাড়াতাড়ি এখান থেকে কিভাবে চলে গেল সে কিছুই বুঝতে পারতেছে না, কারণ এত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া তো অসম্ভব। সে সেটি দেখে ভয় পেয়ে গেল এবং সে আর পিছনে না তাকিয়ে সে সামন দিকে যেতে লাগলো। তো সে সামন দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কিছুক্ষণ পর একদম একটা হাসির শব্দ, মানে হাসিটা থামছেও না, এত সুন্দর করে হাসতেছে। সেটি হাসির শব্দ শুনে তখন তো শান্ত একদম ভয় পেয়ে গেল, কি ব্যাপার। তখন মেয়েটিকেও দেখতে পেলাম না, এখন হাসতেছে কে সেটিও তো দেখতে পাচ্ছি না। এরকম দেখে তার তো ভয়ে হাঁটাটা করার অবস্থা। এত ভয় পেল সে, আর কোনো কিছু এদিক এদিক না তাকিয়ে মানে এদিক ফার্স্টে দেখলো। তো দেখার পর যখন দেখলো যে খালি হাসি শোনা যাচ্ছে, কোনো কিছু শোনা যাচ্ছে না, সে হাসতেছে কে এরকম এদিক ওদিক তাকিয়ে দেখার পর যে কেউ নাই, তো হাসিটা কোথায় থেকে আসছে। তখন মেয়েটি অদৃশ্য হয়ে গেছে, এখন হাসি আছে কিন্তু মানুষ নেই, অদৃশ্য হয়ে কে আসতেছে। সেটি দেখে এত ভয় পাইছে যে সে আর এদিক ওদিক কোনো তাকা বাদ দিয়ে এমন জোরে দৌড় মারছে, এক দৌড়ে একদম তাদের বাড়িতে গিয়ে থামছে। তো থেমে একদম সে এত জোরে জোরে নিয়ে নিতেছে, একদম হাঁপাচ্ছে একদম। তো তার মা এসে বলতেছে কিরে তুই এরকম ভাবে ভাবাচ্ছিস কেন, কি হয়েছে। তো শান্ত তখন বললো না এটা মাকে কি বলবো, না থাকে এটা বললে কি নাকি আর টেনশন করবে। তো সে বললো দৌড় করে আসলাম তো তার জন্য এরকম হরান হয়ে গেছি, তো তার জন্য হাঁপাচ্ছি এখন। তো তার মা বললো তো দৌড় করে তোকে আসতে বলতেছে কি, বলছে আর তুই এত রাত্রে বেলা তুই ওখান থেকে আসতে লিখে না, তুই আগে আসতে পারলি না, এত রাত্রে কে জাগ না থাকে। সেটি বলে তার মা ওখান থেকে চলে গেল এবং বললো যে হাত মুখ ধুয়ে তোর জন্য ভাত খা। সে তখন বললাম বিকালে খেয়ে গেলাম না, তারপরও আমি সাকিবদের বাড়িতে গিয়ে ওখান থেকে খেয়ে আসছি, এখন আর ভাত খাবো না। তুমি খেয়েছো কি? বললো হ্যাঁ আমি খেয়েছি, তোর জন্যই অপেক্ষা করতেছিলাম, না হলে এতক্ষণ শুয়ে পড়তাম। সে বললো ঠিক আছে তুমি তাহলে শুয়ে পড়ো, আমি এখন ভাত খাবো না, আমি ভাত তাদের বাড়িতে সাকিবদের বাড়িতে ভাত খেয়ে আসছি। তো সে তখন মানে শান্ত হাত পা ধুয়ে
বিছানাতে শুয়ে পড়লো এবং কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো। তো ঘুমানোর কিছুক্ষণ পর সে স্বপ্নে দেখতে লাগলো, স্বপ্নের ভিতরে একটা সুগন্ধি সেন্ট পাচ্ছিল। তো সে ভাবলো যে কিসের একটা সেন্ট আসতেছে, সে ঘুমিয়ে ঘুমিয়ে আছে কিন্তু ঘুমের মধ্যে এরকম একটা সেন্ট পেতে লাগলো এবং সে দেখতে লাগলো তার পাশে একজন সে রাস্তায় যে দাঁড়িয়ে ছিল সেরকম তার মুখ তো সেরকম ভাবে দেখতে পারেনি, সেরকম একদম সাদা হুবহু একদম সাদা জামা পরে তার পাশে বসে আছে এবং তার মাথায় হাত বিলিয়ে দিচ্ছে। এরকম সে দেখতে লাগলো এবং সেই রাস্তায় যেরকম হাসির শব্দ পাইছিল সেরকম হাসির আওয়াজ শুনতে লাগলো এবং সে তখন ভাবতে লাগলো তো সেই মেয়েটা আর সেই হাসিটা যে আমি সাকিবদের বাসা থেকে আসার সময় যে শুনছিলাম সেরকমই সব সেম সেম। তো সে সেগুলো দেখে ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠে গেল। উঠার পর সে দেখে তার পাশে তো কেউ নেই, সে হাসির শব্দটা ঠিকই আছে কিন্তু তার পাশে একজন বসেছিল সে তো নেই, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সেটা নেই। তো সে বলল যে কে ওখানে, কে 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 আছো এখানে, এরকম করে হাসতেছে কে? সেটা বলার পরে হাসির শব্দ কমবো তো দূরের কথা আরো বেড়ে গেল। কিছুক্ষণ হাসার পর সেই হাসির শব্দটা কি হলো, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে বলল ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, আমি কালকে রাত্রে আবার আসবো তোমার সাথে দেখা করতে। তো সেটা শুনে সাকিব তো ভয় পেয়ে গেল যে কে হতে পারে এটা। তো সে তখন বেশি কিছু না ভেবে সে অল্প দোয়া কালাম জানতো সেগুলো বুকে ফু দিয়ে সে শুয়ে পড়লো এবং ঘুমিয়ে গেল। তো সকালবেলা সে উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই সাকিব বাহিরে থেকে ডাকতেছে, শান্ত শান্ত স্কুলে যাবি না, রেডি হইছ না? নাই এগুলো জিগাইতেছিল। সে তখন বললো হ্যাঁ হ্যাঁ রেডি হচ্ছে, অল্প দাঁড়া, ভিতরে এসে বস, আমি আসতেছি, রেডি হইতেছি, অল্প দাঁড়া। তো সে তখন রেডি হয়ে সাকিবের সাথে স্কুলের দিকে রওনা হলো। তো তারা স্কুলে যেতে লাগলো এবং কথাবার্তা চলে, স্কুলে গিয়ে পৌঁছালো এবং স্কুলে সবার সাথে হাসি তামাশা ক্লাস করে তারা আবার বাড়িতে ফিরে আসলো এবং বাড়িতে আসার পর বিকালে আবার খেলার মাঠে গেল। তখন সাকিবের জ্বর ভালো হয়ে গেছে একদম পুরোপুরি। তো খেলার মাঠে গিয়ে সবার সাথে খেলাধুলা করে আবার বাড়িতে চলে আসতেছিল সাকিব এবং শান্ত। তো সেগুলো খেলা টেলা রাবিজাবি সব করে সে রাত্রের কথা সব ভুলে গেছিল, সেগুলো আর মনে নেই তার সেরকম ভাবে। তো নানান খেলার মাঝে ব্যস্ততা থাকার কারণে সব ভুলে গেছিল এবং রাত্রেবেলা যখন সন্ধ্যার দিকে যখন তারা বাড়ি আসতেছিল খেলাধুলা করে শান্ত এবং সাকিব, তখন কিছুক্ষণ আসার পর হঠাৎ একটা সুগন্ধি ফুলের যেমন সেন হয় না সেরকম একটা সুগন্ধি মারছিল এবং সাকিব বলল দেখছিস কোথায় থেকে যেন কার বাড়িতে কোনো গাছ লাগিয়েছে, ফুল গাছ, সেটা এই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, সেন আসতেছে না, সেনটা ভালো না? তখন শান্ত মনে মনে বলতে লাগলো সেটা তো আমি ভালো করে জানি এটা কিসের সেন, এটা যে কোনো অশরীরীর সেন না, এটা যে কোন ফুলের সেন সেটা তো আমি ভালো করে জানি, কারণ এটা কোনো ফুলের সেন না, কারণ সেটা তো আমি ভালো করে জানি এটা একটি কোনো খারাপ শক্তি বা কোনো খারাপ জিনিসের গায়ের ঘ্রাণ এটা এরকম, কিন্তু ঘ্রাণটা ভালো। এবং তারা কথা বলতে বলতে বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে সে পড়ার জন্য পড়ার টেবিলে বসে পড়তেছিল। সে সেগুলো আর চিন্তা না করে সে পড়াশোনা করতেছিল এবং তখন সাকিব তাদের বাড়িতে চলে যায় এবং শান্ত তাদের বাড়িতে, দুই বাড়িতেই। যখন পড়াশোনা শেষ যখন হলো তখন তার মা ডাকতেছিল, এই শান্ত আয় খেতে আয়, ভাত হয়েছে এবং ভাত খেয়ে যায়। সে তখন বইটি এরকম ভাবে মিছিল টিছিল করে সেখানে রেখে
খাওয়া দাওয়া করার জন্য সে চলে যায় এবং খাওয়া দাওয়া করে যখন ঘরে আসে তখন সে শোয়ার জন্য বিছানায় উঠে তখন ভাবে যে আজকে মশারি টাঙাবো, মশারি টাঙিয়ে সেখানে শুয়ে থাকবো, কারণ সে শুনছিল যে মশারি টাঙালে কোনো অশুভ শক্তি বা অশরীরী কোনো ভিতরে আসতে পারে না। সে মানে আগে তাদের গ্রামের মানে বয়স্ক লোকদের কাছে সে সেগুলো শুনছিল, তো সে সেইটা ভেবে মশারিটা টাঙালো, টাঙাইয়া সে খাটের উপরে উঠে শুয়ে পড়লো এবং সে যে সমস্ত দোয়া কালাম কিছু জানতো সে সেগুলো পরে বুকে ফু দিয়ে সে শুয়ে শুয়ে পড়লো আর কি। সে ভাবলো যে দোয়া কালাম পড়লে হয়তো কোনো কিছু হবে না সেরকম কালকে রাত্রের মতো, সেটি ভেবে মানে দোয়া কালাম যে যতগুলো মানে সে জানতো সবগুলো দোয়া এবং সূরা টুরা সব করে সে বুকে ফু দিয়ে শুয়ে থাকলো। তো সে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে এবং ঘুমানোর বেশ কিছুক্ষণ পর মানে মাঝরাত হয়ে যায়। তো মাঝরাতে হঠাৎ করে সে আবার সেই সুগন্ধিটা এবং হাসিটা শব্দ শুনতে পাচ্ছিল এবং জানালার খটখটে নেই একটা শব্দ তার কানে আসছিল। তো সে তখন বলল, কে ওখানে, কে কে মানে সে অদৃশ্য থেকে তখন হাসির আওয়াজটা থেমে তো তখন একটা আওয়াজ আসলো আর কি, আমি তখন বললো আমিটা কে, কে ওখানে শুনি। সে তখন বললো আমি হুমায়রা, হুমায়রা। তখন বললো হুমায়রা, হুমায়রা কে? আমি হুমায়রা নামের তো কাউকে চিনি না এবং আমার হুমায়রা নামের কাউকে আমি দেখিও নি কোনোদিন। তো সে সেখান থেকে আবার আওয়াজ আসতে লাগলো, কিন্তু আমি তো তোমাকে চিনি, তুমি আমাকে না চিনলে কি হবে? তো সে তখন বললো, তুমি আমাকে কিভাবে চেনো, আর তুমি কে, তুমি বলো তো, এরকম এত রাত্রে বেলা তুমি এখানে কি করতেছো আর আমার কে ডাকতেছো কেন? সে তখন বলল, আমি হুমায়রা, পরী লোকে থাকি, জিন লোকে, জিনদের মেয়ে, জিনের মেয়ে, আমি একজন পরী, হুমায়রা আমার নাম। সে বলল, রাত্রেবেলা আপনার কি হয়েছে? পরী বলতে কোনো কিছু আছে নাকি? পরী বলতে কোনো কিছু হয়? আপনি কে বলেন তো সত্যি করে? তখন জিন মেয়েটি মানে পরীটি বললো কি যে আমি একজন জিন জাতি, আমি পরী, আপনি যেমন মানুষ এবং আমি তেমনি জিন। কেন আপনি বিশ্বাস করেন না কেন? আপনাদের কোরআনে তো আছে যে আল্লাহ জিন এবং মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করিয়েছেন এবং আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করেন আমিও সেই আল্লাহ তাআলারই ইবাদত করি। আপনি পার্থক্য শুধু এটাই, আপনি মানব, আমি জিন। তো এটা অবিশ্বাস করার কি আছে এখানে? তো তখন শান্ত বলতে লাগলো, হ্যাঁ সেটা অবশ্যই ঠিক, কিন্তু আপনি যে জিন সেটা আমি কিভাবে বেশি বিশ্বাস করবো, আর আপনি কেন আসছেন আমার এখানে? তো এগুলো কথা যখন বলতে লাগছিল মানে বলতেছিল, সে তো অল্প জোরে জোরে বলতেছিল, সেটি শুনে তার মা তার ঘরের দিকে আসে এবং বাইরে থেকে বলতেছে, শান্ত শান্ত, কি কি করতেছিস তুই, কার সঙ্গে কথা বলতেছিস এত রাত্রে, কি হয়েছে? তখন তার মাকে মানে শান্ত বলল, ও আমি সাকিবের সঙ্গে কথা বলতেছিলাম ফোনে। তখন তার মা বললো, এত রাতে কিসের কথা, কি কথা, সারাদিন এক জায়গায় থাকিস তাও তোকে কথা শেষ হয় না, এত রাতে ঘুমা আবার দিয়ে কথা বলতেছিস, মোবাইল রেখে জলদি ঘুমা, রাত অনেক হয়ে গেছে, আর কিছুক্ষণ পর ফজরের নামাজে আজান দিবে, তুই এতক্ষণ বলতেছিস এই সাকিবের লোকে কথা বলতেছিস, মোবাইল রেখে তাড়াতাড়ি ঘুমা। তো সে তখন তার মা কথা বলার আগে মানে তার সঙ্গে যে হুমায়রা নামের পরীটি কথা বলতেছিল সে তখনই অন্য কারোর আওয়াজ পেয়ে সে সেখান থেকে চলে যায় এবং জানালা দিয়ে মানে আওয়াজটা আসছিল সেটি একটা শব্দ হয়। সে যখন শান্ত দিশা পায় যে না সত্যি মেয়েটি চলে গেছে এবং তার মা চলে গেছে, তো সেটি ভেবে সে আবার শুয়ে পড়লো সেখানে, ভালো করে শুয়ে সে ভাবতেছিল কি আসলে কে মেয়েটি। এবং আরেকটা কথা, তখন মেয়েটি তাকে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি এবং পছন্দ করি, সেটি বলছিল, সেটি ভুলে গেছি আমি বলতে, কারণ তখন
মেয়েটি বলছিল যে আমি তোমাকে অনেক পছন্দ করি এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন শান্ত বলছিল, কবে থেকে আপনি আমাকে ভালোবাসেন এবং কি জন্য আমাকে পছন্দ করেন, আপনি তো জিন। তো সেই মেয়েটি বলছিল, আমি তোমাকে চিনি এবং তোমাকে যেদিন আমি প্রথম যেদিন দেখি সেদিন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার প্রতি আমার একটা মায়া কাজ করে। সে তখন বলল, কোন দিন আমাকে দেখছেন আর আমাকে ভালোবাসেন? সে বলল, ওই যে রাস্তায় সেদিন যে তুমি একা একা আসতেছিলে, সেদিনকে যে আমি তোমাকে সালাম দিলাম প্রথম দিন, সেদিন থেকেই আমি তোমার প্রথম থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলছি এবং আমি তোমাকে অনেক পছন্দ করি, সেটি বলছিল। সে তখন সেগুলি হতেছিল যে মেয়েটি আমাকে ভালোবাসে এবং সে একটি জিন, আমি একটি মানুষ, কারণ এটা তো কখনোই সম্ভব হবে না। আরো সে আগে অনেক শুনেছে যে পরী মেয়েরা ছেলেদেরকে তুলে নিয়ে মানে তাদের পরিলোকে চলে যায়, সেখান থেকে আর নিয়ে আসে না, একদম সারা জীবনের মতো সেখানে একদম আটকে রেখে দেয়। এবং সে অনেক ধরনের নানান কথা, গুজবই হোক আর সত্যই হোক, সেগুলো শুনছে এবং সে সেগুলো শুনে এবং এখনকার পরিস্থিতি দেখে সে অনেক করতেছিল, মানে ভয় পাইতেছিল যে কি হবে না হবে। সেগুলো ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ে এবং সেইভাবে সকালবেলা নাস্তা করে রেডি হয়ে আবার সাকিব এবং শান্ত দুইজনে মিলে তো কলেজ তো না, স্কুলে চলে যায়। তো সে যখন রেডি হচ্ছিল তখন একটা জিনিস সে দেখতে পাইছিল তার ঘরে, মানে তার বালিশের কাছে একটি ফুল দেখতে পেয়েছিল, একটি গোলাপ ফুল, তরতাজা একটি গোলাপ ফুল, এত সুন্দর গোলাপ ফুল আর তো সুগন্ধি, মানে সেটি নাকের কাছে নিতে এত সুন্দর একটা সুগন্ধি ছড়াচ্ছিল। সে সেটি দেখে মানে সে সেখানেই আবার রেখে দিয়ে রেডি হয়ে চলে আসে দুজনে স্কুলে। এবং আসার সময় তাকে সাকিব জিজ্ঞাসা করছিল, আজকে কি পারফিউম ব্যবহার করছিস না আতর ব্যবহার করছিস রে, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তোর শরীর থেকে। তো তখন শান্ত ভাবলো যে কালকে তো গোসল করিনি তো এবং খেলাধুলা করছি, শরীরে হয়তো ঘাম জমে একটা ফ্যান আসতেছে, সাকিব হয়তো মজা করে আমাকে এগুলো বলতেছে। তখন শান্ত বললো, আরে না, কালকে গোসল করিনি, হয়তো সেই জন্য শরীর থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। তো তখন শান্ত বললো, ওর বাবা থাকে বিদেশে, সেখান থেকে হয়তো কুরিয়ার করে আতর সেন্ট পাঠিয়ে দিয়েছে, আমি যদি নেই তার জন্য হয়তো সে বলতেছে না এগুলো, এটা সে আমাকে মিথ্যা কথা বলতেছে। সেগুলো ভাবতে লাগলো। তো সে বললো, আরে না রে, কোনো পারফিউম দেয়নি আমি, আমি তো কোনো সেন্ট পাচ্ছি না, তোরাই খালি বলতেছিস এটা এটা। সে তখন নিজের গায়ের সেন্টটা, নিজের ঘ্রাণটা নিজে পাচ্ছিল না, সেরকম তার জন্য সে যেরকম বলতেছিল। তো যেহেতু শান্ত তাকে বললো না, সেটি শুনে সাকিব হয়তো অল্প মন খারাপ করলো, কিন্তু সেটি সেরকম ইস্যু নিল না। যখন সে স্কুলে গেল, স্কুলে যাওয়ার পর তার পাশে যে বসে সেই বলতেছে, কিরে কোন ব্র্যান্ডের আজকে সেন্ট ব্যবহার করছিস, এরকম সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে, বল না, আমরা সেটা কিনবো। তো ক্লাসমেট গুলো সে তাদেরকে যারা তাকে এরকম বলতেছিল, সে বলতেছিল কোনো ব্র্যান্ডেরই পারফিউম ব্যবহার করিনি রে, তারা কি হয়েছে আমাকে, আমি তো পাচ্ছি না। তো সেগুলো বলতেছিল। এবং যখন স্যার আসলো, মানে তাদের ক্লাস নিতে, তো লেখালেখি করবে, সে যখন কলম বের করার জন্য ব্যাগের ভিতরে হাত ঢুকালো, তো সে তখন একদম তার হাত ঢুকানোর লগে লগে তার হাতে কি যেন একটা ফুটে গেছে, মানে সেরকম ভাবলো। তো হাতটা তখন কলমটা না বের করে তাড়াতাড়ি হাতটা টান দিয়ে বাইরে বের করে দেখতে পেল যে তার হাত একদম ফুটে গেছে, রক্ত বের হয়ে গেছে। তো সে তখন ভালো করে দেখলো যে সেই তার বালিশের পাশে বিছানায় যে রেখে আসা এই ফুলটা, তরতাজা গোলাপ ফুলটা যে ছিল, সেই গোলাপ ফুলটা তার ব্যাগে। তো সে সেটি দেখে অবাক হয়ে গেল, সে তো সেটি বিছানায় রেখে আসছিল। তো সে যেটি ভাবতে লাগলো, এটি তো আমি বিছানার উপরে আমার বালিশের পাশে রেখে আসলাম, এটি আমার ব্যাগে কোথায় থেকে কিভাবে আসলো।
এটি তো আমি ব্যাগে উঠাইনি। তখন বুঝতে পেলো সবাই তাহলে এই ফুলটার থেকে গান ছড়াচ্ছে, সেটির কথাই মানে সে শান্ত এবং ভাবতে লাগলো শান্ত যে সাকিব এবং আমার বাকি যে বন্ধু বান্ধবী ক্লাসমেট আছে সবাই স্যানের কথা করছিল, তো এটারই গ্রান তারা পারছে এবং আমাকে বলতেছে কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করি না করি। তো সে তখন হাতটা নিয়ে মানে পুরা ছোট্ট একটি কাঁটা তার হাতে ফুটে গেছে, কিন্তু তার হাতে এত ব্যথা লাগতেছে যে সেটা বলা বাহুল্য, কারণ অনেক ব্যথা করতেছে, তার হাত থেকে রক্ত বের হয়ে গেছে। সামান্য একটা গোলাপ ফুলের কাঁটা থেকে যে এত পরিমাণ রক্ত বেরোবে আর এত খারাপ লাগবে, এত ব্যথা করবে, সে সেটি ভাবতে পারতেছে না যে। তো তার হাতের ব্যথাটা অনেক বাড়তেছিল এবং যন্ত্রণা করছিল, তো সে সেখানে কোনো কিছু চাপা চুপা দিয়ে রক্তটা তখন বন্ধ হলো কোনো রকম, কিন্তু তার হাতের ব্যথাটা এইরকম ব্যথা হইতেছিল যে একটা কাটা পড়ছে, তো ব্যথা হওয়ার তো কোনো কথা না, কিন্তু তার অনেক ব্যথা হচ্ছিল। তো সে মনে হয় তাকে সাপে কামড়েছে এরকম একটা ব্যথা হচ্ছিল। তো সে তখন কি করলো, টিফিনের টাইমে মানে স্কুল তো তখন ছুটি হয়নি, তখন মাত্র হাফ বেলা হয়েছে, আর স্কুল ছুটি হইতে 2-3 ঘন্টা টাইম লাগবে, তার শরীর তো পুরা একদম খারাপ লাগতেছে, তো তখন ভালো লাগতেছে না। তো সে তখন কি করলো, অফিসে গিয়ে প্রিন্সিপাল এর কাছ থেকে ছুটি নিল। ছুটি নিয়ে সে তখন তার ব্যাগটা নিয়ে আবার তখন বাড়ি চলে আসলো, তাদেরকে বললো যে থাক, আমার তো এরকম এরকম অবস্থা, আমার ভালো লাগতেছে না, তো এখন আমি বাড়ি চলে যাই তাহলে। তো সে কোনো মতে তড়িঘড়ি করে মানে তার হাতের ব্যথায় তো ব্যথা করতেছে এটা বলার বাইরে, তো সে তখন তড়িঘড়ি করে কোনো মতে তার বাড়িতে পৌঁছালো। পৌঁছিয়ে যখন তার ঘরের ব্যাগটা রাখলো, ব্যাগটা রাখার পর যখন বাঁ দিকে অল্প তাকালো, তাকিয়ে দেখে যে সেখানে গোলাপ ফুলটা বিছানায় নেই, কিন্তু ডুবে একটা লগে পড়ে আছে, তো ফুলটা সেখানে পড়ে আছে, সেটি দেখে তো সে আরো অবাক যে ফুলটারই তো কাটা তার হাতে দিল, তো যদি হাতেই দিয়ে থাকে তাহলে ফুলটা এখানে কোথা থেকে আসলো, সে সেগুলো হাতে ছিল এবং তাড়াতাড়ি তার ব্যাগটা চেক করে দেখে যে ব্যাগের ভিতরে ফুলটি নেই। তো ফুলটি তো এখানে রয়েছে, আবার স্কুলে গিয়ে দেখলো ব্যাগেতে আছে। সে তখন উল্টা উল্টা হয়ে গেল যে সে বিছানার উপরে ফুলটা রেখে গেল, স্কুলে গিয়ে দেখে যে ব্যাগের ভিতরে রয়েছে, বাড়িতে এসে দেখে ব্যাগের ভিতরে নেই, তো বাড়িতে পড়ে রয়েছে। তো সে সেগুলো দেখে আর হাতের ব্যথা এত বাড়তেছে যে সে নিজেকে আর ধরে রাখতে পারতেছে না, ধপস করে মেঝেতে পড়ে গেল এবং শব্দ শুনে কিছুক্ষণ পর তার মা বলতেছে, কিরে শান্ত, কি হলো কি হলো? সে ঘরে এসে দেখে যে তার ছেলে মাটিতে মেঝেতে পড়ে গেছে এবং তাকে তোলার জন্য যখন তার শরীরে হাত দিল, দেখে যে এত পরিমাণে জ্বর আসছে, তার গা যেন পুড়ে যাচ্ছে জ্বরে, এত পরিমাণে তার জ্বর আসছে। তো সেটি দেখে তাকে কোনো মতে বিছানায় উঠিয়ে তাকে শুইয়ে দিল এবং তার মা চলে গেল, এসে রান্নাঘর থেকে পানি এনে তাকে তার চোখে মুখে ছিটিয়ে দিল এবং তার কিছুক্ষণ পর শান্তর জ্ঞান ফিরল এবং তাকে বললো কি ব্যাপার, তোর কি হয়েছে, কি এরকম শরীরে গা পুড়ে যাচ্ছে জ্বরে, তোর কি হয়েছে, এরকম অবস্থা কি কি করে হলো? তো সে দেখতে পেল শান্ত সেরকম ভাবে কথা বলতে পারতেছে না জ্বরের কারণে, তো সে আর কোনো কিছু বললো না। তারপরে সে অন্য ঘরে চলে গেল, অন্য ঘরে গিয়ে মোবাইলটা বের করে গ্রামের ডাক্তার ফার্মাসি ওয়ালা একজন কল করলো, কল করে বললো যে এরকম এরকম অবস্থা, আপনি একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন। তো সে কিছুক্ষণ পর ফোন রেখে আবার শান্তর কাছে আসলো এবং তার মাথায় জলপট্টি দিয়ে দিতেছিল এবং তার মাথা হাতিয়ে দিয়েছিল, এরকম করতেছিল। কিছুক্ষণ পর ফার্মাসি ওয়ালা ডাক্তার বাড়িতে চলে আসে এবং এসে দেখে বলে যে এটা কোনো চিন্তার বিষয় না, কারণ হয়তো বৃষ্টিতে ভিজছিল, সে তার জন্য হয়তো জ্বর আসছে এরকম। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো লিখে দিচ্ছি, এগুলো আনবেন, কাউকে দিয়ে আনিয়ে খাইয়ে দিবেন, সুস্থ হয়ে যাবে কিছুদিনের ভিতরে, 2-1 মধ্যে। তো সে এটি বলে ওষুধ লিখে দিয়ে চলে গেল এবং সে তার মা তখন ওই সাকিবের ভাই, ছোট ভাই একটা ছিল, সে তাকে
আর ডেকে এনে মানে তার লেখা স্লিপটা দিয়ে দিল যে এগুলো বাজারে যাওয়ার পর গিয়ে এগুলো শান্ত অনেক জ্বর, তো তাকে খাওয়াতে হবে, তো ওষুধগুলো নিয়ে 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 এসে আমাকে দিয়ে আমি তাকে খাওয়াবো, কারণ তার শরীর অনেক জ্বরে পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো সে সেগুলো নিয়ে বাজারের দিকে চলে গেল ওষুধ কিনে আনতে। তো তারপর যখন ওষুধ কিনে নিয়ে আসে তখন ওষুধ খাইয়ে তাকে অল্প ভাত টাত খাইয়ে ও কিছুক্ষণ পর শান্ত সাকিবদের বাড়িতে আসে। আসার পর তখন তার মাকে বলে জিগাইতেছে যে আন্টি শান্ত কোথায়, শান্তর কি হয়েছে, মানে সে স্কুল থেকে ছুটি নিয়ে এসে বললো, সে বলল তার ভালো লাগতেছে না, সেটা বলে স্কুল থেকে ছুটি নিয়ে এসে বললো। শান্ত তখন জিজ্ঞাসা করতে লাগলো কোথায় সাকিব কোথায়, তখন শান্তর মায়ে বলল জানি না, স্কুল থেকে আসার পরে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিল, আমি তাকে শুইয়ে দিয়েছি খাটের উপরে এবং তোমার ভাইকে দিয়ে ওষুধ আনালাম, সেই ওষুধ খাইয়েছি, কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছি না, জ্বর তো তার বেড়েই যাচ্ছে, জ্বর কমতেছে না, এরকম অবস্থা, কি জন্য যে এরকম হলো হঠাৎ করে কিছু তো বুঝতে পারতেছি না, তুমি দেখো তো গিয়ে। তখন শান্ত বললো ঠিক আছে আন্টি আমি দেখতেছি, ও রুমে আছে তো না? তখন তার মা বললো হ্যাঁ রুমে আছে, তুমি যাও গিয়ে দেখো কি হয়েছে, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, ওষুধ খাওয়ার পরেও তার জ্বর সারতেছে না, কি জন্য যে এরকম হচ্ছে। তো এই বলে সে শান্ত সাকিবের রুমের দিকে চলে গেল এবং যাওয়ার পর দেখতে পেল সাকিব খাটের উপর শুয়ে আছে এবং ঘুমিয়ে আছে, শুয়ে ঘুম পাড়তেছে। তো শান্ত তখন সাকিবের পাশে বসলো, বসার পর তার গায়ে হাত দিয়ে দেখে প্রচন্ড পরিমাণে জ্বর আসছে তার। আর তো সেটি দেখে তার কপালে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, সেই মুহূর্তে সাকিব তখন বলতেছিল যে হুমায়রা তুমি এসেছো, তুমি কেন এসেছো এখান থেকে, তুমি এখান থেকে যাও, তোমার দেওয়া সে ফুলটার থেকে আমার হাতে অনেক কাটা বিঁধছে এবং ব্যথা পাইতেছি, আমার তোমার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। তখন শান্ত বলতেছিল এই সাকিব কি বলিস এগুলো, তুই কিসের ফুল, কি সেগুলো বলতেছিল। তো হঠাৎ করে দেখতে পেলো তার পাশে সেই একটা ফুল আছে, সেই ফুলের দিয়ে সুঘ্রাণ আসতেছে। তো তখন ভাবলো যে এটা তো শান্তর গায়ে থেকে আসছিল এই ঘ্রাণটা, সেদিন কালকে কলেজে যাওয়ার সময়, আজকে স্কুলে যাওয়ার সময় এই পারফিউমের, সে ভাবছিল এটা কোনো পারফিউমের ঘ্রাণ, কিন্তু সেটা তো কোনো পারফিউমের ঘ্রাণ না, এটা সে ফুলটির থেকে সুগন্ধি ছড়াচ্ছে। এবং সে ভাবলো এই ঘ্রাণটা সে আর সাকিব সেদিন আসার সময় রাস্তায় এই ঘ্রাণটা পেয়েছিল, এই ঘ্রাণটা শান্তর শরীর থেকে আসছিল, এখন এই ফুলটার থেকে আসছে। তো সে বুঝতে পারলো যে ফুলটাই হয়তো সবকিছু, কারণ এই ফুলটার থেকে সে ঘ্রাণটা আসতেছে। সে যখনই ফুলটা হাতে নিতে যাবে তখনই সাকিব বিছানা থেকে একদম শোয়ার থেকে লাফ দিয়ে উঠে বসলো, উঠে বসে বলতেছে দাঁড়া শান্ত, এটা ধরিস না তুই, এটা তো ফুলটা ধরিস না, এটা ধরলে হবে, প্রবলেম হবে, এটা ধরিস না তুই। তো শান্ত সেগুলো ওর কথা পাত্তা না দিয়ে ফুলটা যখনই ধরছে হাতে, তখনই সাকিব কি করলো, বিছনা থেকে নেমে মানে এরকম ভাবে এক হাত দিয়ে উঁচা করে তাকে শূন্যে ভাসিয়ে রাখলো, এরকম একটা অবস্থা। পরে কিছুক্ষণ পর শান্তর চিৎকারতে তাকে ছেড়ে দিল মাটিতে এবং সে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো সে যদি পুরোপুরি সুস্থ থাকতো তথাপিও তো তাকে দুই হাত দিয়ে শূন্য করে এরকম শূন্যে রাখতে পারবে না, কিন্তু সে এক হাত দিয়েই তাকে শূন্যে ভাসিয়ে রাখলো, এটা কিভাবে সম্ভব। আর তার চোখের দিকে তাকিয়ে দেখে যে তার চোখ একদম লাল টকটকা হয়ে আছে এবং পুরা রাগে ফায়ার হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তখন শান্ত ভাবলো যে নিশ্চয়ই এর উপরে কোনো কিছুই আসর করছে, কোনো খারাপ শক্তি, দুষ্ট জিনে হয়তো আসর করছে, না হলে এরকম এটা তো কোনোভাবে সম্ভব না। তো তখন শান্ত আর সেখানে দাঁড়ালো না, সে
ভাবলো সে সেখান থেকে চলে যাবে, বাবা মোতাবেক সে সেখান থেকে বেরিয়ে আসলো এবং ভাবলো তার শান্তর মাকে, শান্ত ভাবলো সাকিবের মাকে বলে যাবে কিনা, এগুলো বলবে কিনা যে এরকম এরকম। তখন ভাবলো না, সেগুলো বলা হয়তো উচিত হবে না, যদি জিনটা কাছাকাছি থাকে তো আরো কোনো ক্ষতি হতে পারে, বরং আমি এখান থেকে এখন চলে যাই, পরে কোনো মসজিদে গিয়ে হুজুরকে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে তখন দেখবো কি হয়েছে। সেটি ভেবে সে সেখান থেকে চলে গেল। আন্টিকে বলে আসলাম, গেল আন্টি থাকেন তাহলে, আমি আসি, পরে আবার আসবো দেখতে। তো তখন তার আন্টি বললো ঠিক আছে বাবা যাও এবং পরে আইসো, এটা বলে সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সাকিবের মা আসলো সাকিবের কাছে, এসে তার হাত পা কপাল দেখে দেখলো যে জ্বর একটুখানি কমেনি, সেরকমই আছে। তো একটা কাপড় ভিজিয়ে তখন তার মাথায় পট্টি দিতে লাগলো এবং কিছুক্ষণ পর সে পট্টিটা তার কপালে রেখে রান্না করতে চলে গেল, কারণ খেতে হবে তো, তার জন্য সে রান্না করতে গেল। তো রান্না করার পর তাকে খাইয়ে দিল, অল্প স্বল্প খেলো, খাওয়ার পর সে আবার শুয়ে থাকলো। মাগরিবের পর, মানে মাগরিব নামাজের পর তার জ্বর কিছুখানিকটা অল্প কমার পর সে উঠে বসে এবং রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করে শোবে তখন বললো আজ আমি তোর সঙ্গে থাকি, কারণ কখন কি হয়েছে তো বলা যায় না। কিন্তু সাকিব কখনোই থাকতে দেবে না তার মা তার পাশে, এরকম অবস্থা। তো তার মা বলে ঠিক আছে হবে, তুই একাই ঘুমা, কিন্তু তুই দরজাটা লাগিয়ে দিস না, দরজাটা এরকম খোলা থাক, কারণ আমি রাত্রে আবার তোর কি হয় না হয় সেগুলো দেখতে আসতে পারি। তো তুই ঘুমা এখানে, আমি আমার রুমে যাচ্ছি এবং দরজাটা লাগিয়ে দিস না, এরকম ভাবে থাক। সেটি বলে তার মা সেখান থেকে চলে যায় এবং শুয়ে পড়ে। মাঝরাতে যখন ঘুমাইছিল তখন মাঝরাতে হঠাৎ করে শান্ত দেখতে পায়, তার মানে তার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পর হঠাৎ করে কিছু একটা সে অনুভব করতে লাগে। তো সে তখন খাট থেকে লাফ দিয়ে মেঝেতে নেমে এবং কারেন্টের সুইচটা দিয়ে জ্বালিয়ে যখনই তার বিছানার দিকে তাকায় তখনই দেখতে পারে এক অসম্ভব সৌন্দর্য একটি মেয়ে তার বিছানায় বসে আছে, সাদা কাপড় পরিহিত এবং তার চেহারা দুধে আলতা, গায়ের রং, টানা টানা দুটি চোখ, কি সুন্দর ঠোঁট, সেগুলো দেখে সে হতবাক হয়ে যায় যে এত সুন্দর মেয়ে তার বিছানায় কি করতেছে এবং তার রুমে বা কেন আসলো, সে তো তাকে চেনে না। তো তখন মেয়েটিকে জিজ্ঞাসা করতে লাগলো আপনি কে, আপনি কোথা থেকে এবং কিভাবে আসলেন এখানে। সে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিল মেয়েটির দিকে। তো মেয়েটি তখন হাসতে লাগলো। তখন মেয়েটি বলল ও এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে, আমি তো হুমায়রা। তখন সাকিব বলল হুমায়রা, সেদিন যে আসছিল সেই হুমায়রা, তোমার ফুলের কাটা বিধে আমার আজকে এই অবস্থা, তুমি কেন বারবার আমার কাছে আসো, আমার ক্ষতি করার জন্য না, তুমি আমার ফুলের জন্য আজকে আমি বিছনায় এরকম ভাবে পড়ে আছি, আমার জ্বর আসছে এবং তোমার ফুলের কাঁটা আমার হাতে বিচ্ছে। তখন মানে মেয়েটির সাথে কথা বলার সময় তার মানে কোনো ফিল হচ্ছিল না, মানে তার হাতে যত গায়ে জ্বর, হাতে ব্যথা, সেগুলো ফিল হচ্ছিল না। সে মেয়েটির সাথে কথা বলতেছিল কিন্তু তার কোনো কিছু হচ্ছিল না, ব্যথা করছিল না এবং তার গায়ে যে জ্বর আছে সেটি অনুভব হচ্ছিল না। তখন হুমায়রা নামের জিনটি বলল যে আমি তো বলছি আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবাসি, তার জন্য তোমার কাছে আসি, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি, আমি তোমাকে নিয়ে যেতে চাই আমাদের পরিবারকে, কারণ আমাদের ওখানে নিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসবো এবং অনেক ভালো রাখবো। তখন শান্ত বলল না সেটি সম্ভব না, কারণ
তুমি এক অভিশপ্ত ফুল দিয়েছো আমাকে, সেই ফুলের জন্য আমার আজকে এই অবস্থা। তখন হুমায়রা বলতে লাগলো, কি এই ফুলের জন্য তোমার এই অবস্থা? এই ফুল তুমি জানো এটা কত দামি ফুল? এটা আমাদের ওখানে সব থেকে দামি এবং ভালো ফুল, এটার জন্য মানুষ পাগল হয়ে থাকে, আর তুমি বলতেছো এটা ভালো না। বলতে লাগলো, এই ফুলের সুগন্ধি যেটা, সেটা আমরা সব জিনেরা এটা আমরা গায়ে মাখি, তার জন্য আমাদের শরীর থেকে এরকম একটা সুগন্ধি বের হয়। আর তুমি বলতেছো এটা ভালো না, এটা খারাপ ফুল। তখন বললো, আমার কোনো ভালো ফুলের দরকার নেই, ধরো তোমার ফুল। সেটা বলে ফুলটা নিয়ে তার গায়ের দিকে ছুঁড়ে ফেলে। এবং তখন হুমায়রা নামের মেয়েটি তখন রাগ হয়ে বলে, দেখো তুমি কিন্তু অপমান করতেছো আমার ভালোবাসাকে, কারণ এটি সাধারণ কোনো ফুল নয়, তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করতে পারো না। তখন সাকিব বলল, কিসের ভালোবাসা? জিন আর এবং মানুষের সঙ্গে কোনোদিন ভালোবাসা হয়? মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, জিনের সঙ্গে জিনদের ভালোবাসা, সেটাই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেভাবে। তুমি কিভাবে আমাকে বলতে পারো যে আমি তোমাকে ভালোবাসি? তখন হুমায়রা বলল, সবই সম্ভব। কি কি কিসের জন্য সম্ভব হবে না? কারণ আমি অনেক দেখেছি পৃথিবী থেকে অনেক মানুষ আমাদের জিন রাজ্যে অন্য পরীরা তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে তাকে সেখানেই রেখে দেয় এবং তাদেরকে বিয়ে করে এখনো অনেকেই সংসার করতেছে। কিন্তু তারা যদি পারে, আমি কেন পারবো না? আমি তো সেদিনই, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমাকে ভালো লাগে এবং সেদিনই তোমাকে তুলে নিয়ে যেতে চাইছিলাম। কারণ আমি যখন গাছের উপরে বসেছিলাম, তুমি সেই রাস্তা দিয়ে আসছিলে, আমি তখনই তোমাকে দেখি এবং দেখে তোমাকে অনেক ভালো লাগে এবং তোমার প্রেমে পড়ে যাই। তো তুমি অনেক সাহসী ছিলে, তার জন্য আমি সেদিন তোমাকে তুলে নিয়ে যেতে পারিনি। কারণ আমি যখন গাছের উপরে বসেছিলাম, তখন তুমি আমি যখন নামবো সেখান থেকে একটা আওয়াজ আসছিল, সেই আওয়াজটা দেখে তুমি সেই গাছের দিকে তাকিয়েছিলে এবং লাইট মারছিলে। আর তখনই ভাবলাম, না, তুমি অনেক চালাক আছো, সাহসী আছো, তোমাকে সেখানে এখন হঠাৎ করে নিয়ে যাওয়া উচিত হবে না। তোমাকে লাহে লাহে বুঝিয়ে এবং ভালোবেসে তোমাকে সেখানে নিয়ে যাব, সেটি আমি ভাবছিলাম। না হলে তো সেদিনই তোমাকে তুলে নিয়ে যেতাম। তখন সাকিব বলল, এটি কখনোই সম্ভব না, আর এটি সম্ভব কখনো হবেও না, কারণ আমি তো তোমাকে ভালোবাসিনি আর ভালোবাসিও না। তুমি আমাকে ভালোবাসো, এবং তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি তোমার পরিলোক ছেড়ে আমাদের পৃথিবীতে এসে পড়ো না, এসে থাকো না। তোমাকে কে মানা করছে? কারণ ভালো তো তুমি আমাকে বাসো, আমি তো তোমাকে ভালোবাসিনি যে আমি আমার পৃথিবী ছেড়ে তোমার জিন লোকে যাব এবং গিয়ে সেখানে তোমার সাথে সংসার করবো। কারণ তুমি যদি আমাকে ভালোবাসো, তো তুমি এসে থাকো না আমার পৃথিবীতে। সে তখন বললো, না, এটি কখনো সম্ভব না, এবং সেখান থেকে চলে আসলে আমাকে মেরে ফেলবে এবং আমি এখানে থাকতে পারবো না, আমার শক্তি সব চলে যাবে। তখন সাকিব বলল, কেন? তুমি তো আমাকে ভালোবাসো তো মরতে ভয় পাও কেন? এবং শক্তির কি বিষয় আছে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে তুমি আমার পৃথিবীতে এসে আমার সঙ্গে সংসার করো না, আমি রাজি হব, কিন্তু আমি তোমার পরলোকে যেতে পারবো না। সে তখন হুমায়রা পরীটি এইগুলো কথা শুনে তার দিয়ে কি একটা বলতে চাইছিল, কিন্তু বললো না, এবং সে ভাবলো যে এর সাথে কথা কয়ে পারা যাবে না, কারণ একে বুঝিয়ে বুঝিয়ে সবকিছু করতে হবে। সে সেটি ভেবে আর তার দিকে কোনো কিছু প্রশ্ন ছাড়লো না এবং বললো, ঠিক আছে, তুমি থাকো, তাহলে আমি আজকের মতো আসি, আবার পরে আসবো দেখা করতে। সে সেটি বলে চলে যেতে লাগলো এবং সাকিব তখন বললো, যাও যাও, তোমাকে কে মানা করছে? তুমি এখানে না আসলে আমি খুশি, তুমি যদি এখানে না আসো তাতে আমি অনেক সুখী থাকবো, শান্তিতে থাকতে পারবো। তো সেটি বলার পরই মেয়েটি মানে তাকে আর কোনো কিছু বললো না, তার দিকে কিরকম ভাবে একটা তাকালো, তাকিয়ে সে সেখান থেকে চলে গেল। তো যখন পরি মেয়েটি চলে যায়, তখন সে শুয়ে পড়লো। আবার শুয়ে তুমি ভাবলো যে মেয়েটি দেখতে সুন্দর আছে, কিন্তু সে যদি পরি না হয়ে কোনো মানুষ হতো, তাকে
নির্দ্বিধায় সে মেনে নিত এবং তাকে বিয়ে করতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা জিনের সঙ্গে মানুষের সম্পর্ক, এটা তো কোনোভাবে সম্ভব না। সেগুলো ভাবতে লাগলো এবং সে আবার শুয়ে পড়লো এবং তার শরীরের জ্বরটা অনেকটাই কমে গেছে, অল্প অল্প জ্বর আছে, কিন্তু হাতের ব্যথাটা কিন্তু কমতেছে না। এই ব্যথাটা বেড়েই যাচ্ছে, এটি কমার কোনো নামগন্ধই নিচ্ছে না। কারণ জ্বরটা কমে গেল, এখন তার ভালো লাগতেছে অল্প অল্প, কিন্তু ব্যথাটা কমতেছে না। ব্যথাটা যেরকম ছিল সেরকমই আছে। তো সে সেগুলো ভাবতে ভাবতে আবার শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল এবং শান্তর মা কিছুক্ষণ পর হঠাৎ করে ফজরে আজান দিছে। এই আজান শুনে জেগে ওঠে এবং ঘুম থেকে জেগে উঠে তার ছেলের ঘরে আসে। সাকিবের ঘরে এসে দেখে তার জ্বর অনেকটাই কমে গেছে এবং সাকিব ঘুমাচ্ছে। তো তাকে আর না ডেকে তার মা চলে গেল এবং ওযু টযু করে ফজরের নামাজের জন্য ওযু করে নামাজ টামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে এসে বাড়ির উঠান দিয়ে আশেপাশ দিয়ে হাঁটা চলা করছিল তার মায়। তখন হঠাৎ করে তার নাকেও সেই সুগন্ধিটা আসে এবং সে ভাবে হয়তো কোনো জায়গা থেকে বা কেউ যাচ্ছে, সেখান থেকে এত সুন্দর বাসনা ঘ্রাণটা শুনতে পাচ্ছে। তো তার মা সেটি ভেবে একটা গুরুত্ব দিল না। যখন সূর্য একদম উদয় হয়ে যায় তখন সেই ঘ্রাণটা মিশে যায় এবং ভাবলো যেটা হয়তো কেউ গেছে এখান থেকে, না হলে কোনো বাড়ি থেকে কোনো ফুলের ঘ্রাণ আসতেছে, এটি ভেবে তার মা এরকম করলো না আর কি। তো কিছুক্ষণ পর যখন সাকিব ঘুম থেকে উঠলো, ওঠার পর বাইরে আসলো এবং তার মা তখন তাকে বললো, কি ব্যাপার, তার জ্বর কি একদম সেরে গেছে, ভালো হয়েছে? তখন তার গায়ে হাত লাগিয়ে দেখে যে না, জ্বর মোটামুটি একদমই নেই বললে চলে, কারণ জ্বর সেরে গেছে। এবং তাকে বললো, তো কালকে তো শান্ত সন্ধ্যার দিকে বিকালে আসছিল, তো সে বললো তার হাতে নাকি কিসের কাঁটা বিচ্ছে এবং তো তার মানে তার মা জানতো না যে তার হাতে কাঁটা উঠছে, তো সেজন্য জ্বর আসছে। তার মা ভাবলো যে বৃষ্টিতে হয়তো ভিজছে, তার জন্য জ্বর আসছে, তার মা সেটা জানতো। কিন্তু শান্ত এসে বললো যে তার হাতে স্কুলে কাঁটা বিচ্ছে, তার জন্য সে ছুটি নিয়ে আসছে। তো তাকে জিজ্ঞাসা করলো কিভাবে কাঁটা বিঁধলো, কিসের কাঁটা বিচ্ছে তার হাতে। তো সাকিব তখন তার মাকে দেখালো যে এই জায়গায় একটা কাঁটা বিচ্ছে, এটা একটা ফুলের কাঁটা। তো তখন মানে শান্ত বলছিল, তার কারণে সে জানতে পারলো, না হলে তো তাকে সাকিব বলতোই না যে এরকম অবস্থা, কি জন্য জ্বরটা আসছে। সে ভয়ে হয়তো বলেনি যে কাঁটা বিচ্ছে, আর বলবে কিরকম ভাবে, তার বলার পর থেকে তো এরকম, স্কুল থেকে আসার পর থেকে তো এরকম একটা জ্বর, আর সে বেশিক্ষণ সময়ই সেখানে ঘুমিয়ে থাকতো। তো সাকিবের মা যখন দেখলো যে এরকম একটা অবস্থা হয়ে গেছে, হাতের যেখানে ইটা হয়েছে, কাঁটাটা পড়ছে, সেখান থেকে শুরু করে একদম নীল রঙের চিহ্ন হয়ে আছে, যে কাঁটা বিচ্ছে, মনে হয় কোনো বিষ এটার ভিতরে ঢুকে গেছে, এরকম একটা অবস্থা হয়ে আছে। তো তখন সেটি দেখে তার মা তাদের গ্রামে যে ফার্মাসিওয়ালা ছিল ডক্টর, তাকে কল করে বলে এরকম এরকম একটা অবস্থা হয়ে আছে। তখন সে লোকটি বলে যে এটা ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই, আপনি এক কাজ করেন, তাকে নিয়ে কোনো হসপিটালে যান, হসপিটালে গিয়ে সেটি দেখান, দেখিয়ে কোনো কিছু হলে কোনো ভালো ডাক্তার দেখিয়ে কোনো কিছু করতে যদি লাগে তো সেটি করে নিয়ে আসেন, কারণ এখান থেকে কোনো ইনফেকশন হতে পারে, কারণ
একজন বড় ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া ভালো, এমনি নর্মাল কোনো ওষুধ না খাওয়াই ভালো। তো ডাক্তারের কথা শুনে সে অল্প চিন্তিত হয়ে পড়লো, এবং তো তার কথা শুনে তখন সাকিবের মা, তার বাবা আবার বাড়িতে থাকে না, বাবা আবার বিদেশ থাকে, তো তাকে কল করে, এবং কল করার পর সমস্ত কথা তার বাবাকে খুলে বলে যে এরকম এরকম অবস্থা, 2-3 দিন ধরে এরকম হয়ে আছে। সমস্ত কথা বলার পর তার বাবা বলে ঠিক আছে, তাহলে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, যেগুলো নিয়ে তুমি ডাক্তারখানা যাও এবং দেখি আর কি হয়েছে না হয়েছে। কারণ তাদের হচ্ছে, সাকিব হচ্ছে একমাত্র সন্তান, তাদের আর কোনো ছেলে মেয়ে কোনো কিছু নেই। তো তার অল্প কিছু হলেই মানে তারা হয়তো পাগলের মতো হয়ে যায়, কারণ তাদের যে একমাত্র সন্তান এটাই, তার জন্য তারা সবসময় পাগলের মতন হয়ে যায়। তো টাকা পাঠিয়ে দেবে বললো, বললো তাদেরকে। তো তারাও রেডি ছিল। সেই সময় শান্ত আসে তাদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে। তো তাকে দেখে শান্ত মায় বলতেছে, কিরে শান্ত, তুই আবার মসজিদের ইমামকে নিয়ে আসছিস কেন হঠাৎ করে? তো তখন শান্ত সাকিবের মাকে সব কথাগুলো একদম বিস্তারিত ভাবে ভেঙে খুলে বললো, এবং বলার পর শান্তর মা, সাকিবের মা সেগুলো কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না এবং বিশ্বাস করেও না। তখন শান্ত তার সাকিবের রুমে যায়, এবং যাওয়ার পর তো দেখে যে সাকিব রেডি হইতেছে। তখন বললো, কি ব্যাপার, রেডি হইতেছিস যে, কোরআনে যাবি নাকি? তো তখন সাকিব বললো, হ্যাঁ, এই হাতের ব্যথা নিয়ে এটি দেখাতে ডাক্তারখানা যাবো আমি আর মা, সেই জন্য রেডি হচ্ছি। তখন সে দেখতে পেল যে সে ফুলটি তার পায়ের কাছে খাটের তলে পড়ে আছে। তো সেটি দেখে সে ফুলটি যখনই হাত দিতে যাবে, তখনই শান্তকে বলতে লাগলো, সাকিব, ওই তো কালকে মানা করছি না এই ফুলটিতে তুই হাত দিবি না, তুই আজকে আসছিস সেই ফুলটি হাত দিতে? সেটি বলে একদম রেগে ফায়ার হয়ে গেল সাকিব। সাকিব তখন একদম লাফ দিয়ে শান্তর কাছে চলে আসে, এবং শান্তকে একদম এমন ভাবে ধরে যে তাকে একদম মেরে ফেলবো, এরকম একটা অবস্থা বলতেছে। তোকে একদম মেরে ফেলবো আজকে, তো তুমি মানা করছি না, তুই ফুলের গাছ ছাড়বি না, তোকে আমি কালকে মানা করছি না, কেন আসছিস? এরকম ভাবে তার গলার আওয়াজ যে মনে হয় চেঞ্জ হয়ে গেছে, ফেসফেসানি একটা আমার করে বন্ধু বন্ধু বলেছে, মাফ করে দে। তো তখন সেগুলো আবার শান্তর আর এই সাকিবের কাণ্ড কারখানাগুলো ইমাম সাহেব এবং সাকিবের মা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছিল। এরকম দেখার পর ইমাম সাহেব আর সাকিবের মা অন্য ঘরে চলে গেল। যাওয়ার পর তখন এসে এরকম ঘটনা দেখে ইমাম সাহেব বলল তখন যে এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি দুঃখিত, এটা আমি করতে পারতেছি না, এটা একমাত্র ভালো কোনো দিন সাধকই করতে পারবে এটার কাজ। এটা যে দেখলাম পরিস্থিতি, এটা আমার দ্বারা হবে না। তখন সাহেবের মা বলল, আমি এখন ভালো দিন সাধক কোথায় পাবো, সেটি আমার সন্ধানে তো সেরকম কেউ নেই। তখন ইমাম সাহেব বলল, এটা আমার জানাশোনা একজন আছে, অনেক বড় দিন সাধক একজন আছে, আমি তার নাম্বার দিচ্ছি এবং তার সাথে কথা বলে বিস্তারিত ভেঙে বলুন, হয়তো আপনাদের সমস্যার সমাধান হতে পারে। তো ইমাম সাহেব তখন নাম্বার দিয়ে চলে যায়, এবং নাম্বার দেওয়ার পর যখন চলে যায়, তখন সেই নাম্বারটি মোবাইলে তুলে শান্তর এবং সাকিবের মা সেখানে থাকে। থাকার পর দুজনে কল করে মোবাইলে, তো কল করে সমস্ত কিছু শান্তর মা বলে, সমস্ত কিছু তাকেই করো, কি হয়েছে বলো তো।
তখন শান্ত সবকিছু জিনিস বলতে লাগলো এবং কিরকম কিরকম ভাবে কি হয়েছে না হয়েছে সবকিছু বললো। বলার পর তখন সেই কবিরাজ মানে জিন সাধক তখন সবকিছু শুনে বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিকালের দিকে আসবো আপনাদের বাড়িতে, ঠিকানাটা বলে দিন। তখন শান্ত সবকিছু ঠিকানা বলার পর মোবাইলটা তার মাকে দিয়ে দিল এবং শান্ত সেখান থেকে বললো যে তাহলে আমি এখন আসি আন্টি, বিকালবেলা আবার আসবো নি। এটি বলে সে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর সাকিব তখন জিজ্ঞাসা করে, সাকিব এগুলো বিষয়ে আর কি জানে না, এগুলো যে বললো কবিরাজের সঙ্গে কথা বললো সেগুলো সে জানে না। তো তখন তাকে সাকিব এসে বললো, কি ব্যাপার, আমি তো রেডি হয়েছি, তুমি যাবো না ডাক্তারের কাছে? তো তখন সাকিবের মা বললো, হ্যাঁ যাবো, তো তোর বাবা এখনো টাকা পাঠায়নি, টাকা পাঠালে যাবো, তুই এখন ঘরে যা। তো তখন সাকিবের মা সাকিবের হাত দেখে যে নীল, যেখান থেকে কাটা খুঁজছিল সেখান থেকে নীল চিহ্ন বেরোচ্ছিল, সেই চিহ্নটা মানে না উঠে যাচ্ছে সেটি দেখে তখন তার মা ভাবলো বিকেলের দিকে আসবে, তো এখন এক কাজ করি, আগে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে ডাক্তারখানা থেকে ঘুরে আসি, তারপর তাকে কবিরাজ মানে প্রয়োগ করে দেখি কোনটাতে কি হয়। তো সেটি ভেবে সাকিবকে বললো, আচ্ছা তুই কাজ কর, বাইর হ, আমি চল, আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে ইসে যাই, ডাক্তারখানা যাই, যদি কোনো কম করে তো টাকার কাছ থেকে, দোকানদারের কাছ থেকে ধার নিব, কারণ এটি তো দেখতেছি কমতেছে না, এটি লাহে চিহ্নটা বেড়ে যাচ্ছে। তো তারা বাইর হয়ে ডাক্তারখানা যাওয়ার জন্য রেডি হয়ে রওনা দিল। যাওয়ার সময় শান্ত সাথে করে নিয়ে গেল, শান্ত এবং তার মা তিনজন মিলে ডাক্তারখানা রওনা দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তারখানা গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পর তো তারপরে পরীক্ষা করার জন্য রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পর ডাক্তার সবকিছু দেখে মানে তাকে সেটি করার জন্য তাকে ডাইনিং রুমে নিয়ে গেল, সেটি চেক আপ করার জন্য। সেটি এখন করলো, করার পর এখন রিপোর্ট আসবো, তো রিপোর্ট তো সাথে সাথে দিতেছে না, রিপোর্ট নিতে একদিন অপেক্ষা করতে বললো, কালকে আসতে বললো, কালকে একটা রিপোর্ট নিয়ে যেতে বললো। তখন তারা অনেক অনুরোধ করলো যে যাতে রিপোর্টটা আজকে দিয়ে দেয়, কিন্তু বলতেছে এটা আজকে এখন তো সম্ভব হবে না, আপনি কালকে আসুন, কালকে এসে রিপোর্ট নিয়ে যান। তো তখন কোনো উপায় তো আর নেই, তো সেইভাবে কালকে আসলে আজকে কোনো ব্যবস্থা নেই। তো দেখতে পেল যে তার মা একটা নীল রেখাটা একদম 2.5 ইঞ্চি উপরে উঠে গেছে, মানে কমে না হলে উপরে উঠতে গেছে। তো সেই দেখে মন্দির সবাই খারাপ হয়েছিল। তো তখন কিছু তো করার নেই, তারা কি করবে, বাড়িতে চলে আসলো এবং বাড়িতে আসার কিছুক্ষণ পর দিয়ে সেই তিন সাধক তাদেরকে ফোন করলো। তখন সাকিব বগুলে ছিল, তার জন্য সাকিবের কাছ থেকে দূরে সরে গেল এবং সরে গিয়ে তিন সাধক লোকটির সাথে আলাপ করতেছিল এবং করার পর তখন লোকটি বলল, হ্যাঁ বলছি, আমি তো আপনাদের বাড়ির কাছে যে বাজারটা আছে সেখানে এসে গেছি, কিন্তু আপনাদের বাড়ি তো খুঁজে পাচ্ছি না, কোথায় যাব না যাব। তো তখন বললো, আচ্ছা আপনি ওখানে দাঁড়ান, বাজারে থাকেন, তো আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি, সে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে একবার। তো লোকটি বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারে অপেক্ষা করতেছি, পাঠিয়ে দিন, কাকে দিবেন। তো তখন সাকিবের মা তার মোবাইলটা সাথে দিয়ে শান্তকে পাঠিয়ে দিল যে বাবা যাও তো, সে লোকটি বলছে বাজারে এসে পড়ছে, তো সে বাড়ি চিন্তাছেন, তাকে নিয়ে আসো। অন্যদিকে ডাক দিয়ে
সাকিবের বগুলি ছিল, সাকিবের ওখান থেকে ডাক দিয়ে ডেকে এনে মানে দূরে নিয়ে তাকে বললো এবং মোবাইলটা দিয়ে তাকে পাঠিয়ে দিল যে তুই যা যাইয়ে লোকটাকে একবারে নিয়ে আসো, সে ঘরে বাড়ি চিনতেছে না। তো কিছুক্ষণ পর শান্ত দিন সাধককে নিয়ে ওদের বাড়িতে চলে আসে এবং আসার পর সাকিবের মা তাকে চা নাস্তা খেতে দেয় এবং কেঁদে কেঁদে কথা বলতে থাকে এবং তখন শান্ত বলে যে বাবা কোথায় এরকম এরকম ঘটনা। তখন দিন সাধক বললো আচ্ছা ঠিক আছে, আমার তার সঙ্গে অল্প কথা বলতে হবে। প্রথমে কথা বললে দেখতে হবে যে কি আসলে ব্যাপারটা কি, অল্প আমাকে জানতে হবে। তো তখন শান্ত বলল এমনিতেই সাকিব একদম নর্মাল, একদম আমাদের মতোই নর্মাল থাকে, আর কোনো এটা নেই, কোনো ই নেই, কিন্তু যখনই ওই ফুলটা হাতে কেউ নিবে বা ফুলটা দিকে তাকালেই মানে এরকম অবস্থা বেড়ে গেলে, ফুলটা হাতে ধরলেই তখন তার ভিতরে অশুভ কোনো একটা কিছু হাজির হয়, মানে ভর করে মনে হয় এরকম, কিন্তু এমনিতেই সবসময় নর্মাল। তো তখন বললো আচ্ছা ঠিক আছে। তখন খাওয়া দাওয়া শেষ করে সে বললো কোনটার সাথে গেলাম, কোন ঘরে ওই। তখন তারা তাকে সাকিবের রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন রুমের ভিতরে ঢুকবে তখনই সাকিব উঠে দাঁড়ায় এবং লোকটাকে সালাম দেয়, সালাম আলাইকুম। লোকটি বলে ওয়ালাইকুম সালাম, তুমি বসো, বসো। তো বসার পর সে তাকে বলে তোমার নাম কি? বলে আমার নাম সাকিব। তুমি কি করো? বলে আমি পড়াশোনা করতেছি। যে তোমার কি কি রোগ হয়েছে, তোমার কি হয়েছে? যে বললো যে আমার হাতে একটা কাটা হয়েছিল, সেখান থেকে জ্বর হয়েছিল। এগুলো ছোট্ট ছোট্ট টুকটাক আর কি বলতে থাকে এবং সে যে লোকটি মানে সে ফুলটি খুঁজতেছিল, মানে চোখ দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতেছিল ফুলটি কোথায় আছে। তো এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে খাটের ইসের দিকে আর নজর যায়, যেখানে দেখে গেলাম ফুলটি সেখানে পড়ে আছে, কিন্তু ফুলটির আকৃতি সবকিছু বেলেগ, মানে আলাদা ছিল। আমাদের যেখানে পাওয়া যায় সেরকম কোনো ফুল না, এটা অল্প অন্য ধরনের গোলাপ ফুল ঠিক, কিন্তু অন্য ধরনের ফুল। সেটি দেখতে পেয়ে তখন জিন সাধক লোকটি সেটি ধরতে গেল এবং যখনই ফুলটা হাত লাগাতে যাবে তখনই সাকিব সেখান থেকে লাফ দিয়ে একবার জিন সাধক লোকটির একদম কাছাকাছি চলে আসে এবং বলে এই এই ফুলটি হাত দিবি না। বললো আমি হাত দেবো মানে এটি ধরবো, আমি ধরে তুলবো, দেখি তুই কি কি করতে পারিস আমাকে। তখন লোকটা কি করলো একদম জোরে লোকটিকে এক হাত দিয়ে ধরে এরকম ভাবে একটা জ্যাংটা মারে, সেই লোকটি কতখানি পিছিয়ে গিয়ে থপস করে পড়ে এবং একটা হাতে অনেক ব্যথা পায়, মনে হয় হাতটা মুচকে গেছে, এরকম একটা অবস্থা হয়ে তখন সাকিব দেখতে পারে যে লোকটি সেখানে পড়ে গেছে এবং শান্ত তাকে উঠাচ্ছে। তো সেটি দেখে সাকিব বলল তার পিছনে, তার মানে এর পিছনে তুই আছিস, তোকে সেদিন মানা করলাম না ফুলটা ধরতে, তুই আবার একে নিয়ে আসিস ফুলটা ধরতে। তো তখন আর তারা সেখানে দাঁড়ালো না, ধামাধুম একদম জলদি ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে আসলো এবং সাকিবের মা ছিল অন্য রুমে। তো সেখানে গেল, যাওয়ার পর তখন সাকিবের মা বলতেছে হুজুর কি হলো, তারপরে আপনি কি কিছু বুঝতে পারলেন কি হয়েছে না হয়েছে? তখন লোকটি যা বলল তা শুনে তো সাকিবের মা একদম হতাশ হয়ে বললো যে এটি একটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে তার সঙ্গে একটি পরী আছে, জিন আছে, তো সে তাকে একদম আসর করে রয়েছে, এটি অনেক শক্তিশালী একটি পরী। তো তখন সাকিবের মা বললো তো এখন আমি কি করব, এটা কি কোনো ব্যবস্থা নেই এটা দূর করার জন্য? তখন লোকটি বললো হ্যাঁ ব্যবস্থা আছে, কিন্তু এটি তো এখন সম্ভব না। তখন সাকিবের মা বললো কেন এটি এখন সম্ভব না কেন? এটা তো এখন না করলে মানে তার এটা তো লাহে লাহে বেড়ে যাচ্ছে, কমতেছে না, এরকম হইতেছে। তখন বললো কি যে হ্যাঁ এখন তো কোনো কিছু তো একটা করতেই হবে, না হলে এরকম ভাবে ছেড়ে দিলে তো সে মারা যাবে। তো
সে লোকটি তখন বলল যে এটা পরীটাকে হাজির করতে হবে, হাজির করতে হলে এখন করা যাবে না, সেটা মাগরিবের নামাজের পর সন্ধ্যাবেলা করতে হবে, কারণ এখন তো দিনে জিন হাজির করা সম্ভব না। কারণ কথা বলতে বলতে আসরের নামাজের আজান দিয়ে দেয়, বলতেছে যে আসরের নামাজের আজান দিল, এরপর মাগরিবের নামাজের আজান হওয়ার পরে মানে এই কাজটা করতে হবে। আমাদের জিন, অনুগত জিন যেগুলো আছে সেগুলো দিয়ে এটাকে কোনো কিছু করতে হবে। তাহলে থাকেন, আমি আগে মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করি এবং আমি আসর নামাজটা আদায় করে আসি। সেটি বলে সে বলল মসজিদ কোন দিকে দেখিয়ে দিতে বলতো। তো শান্ত গিয়ে মসজিদটা দেখিয়ে দিয়ে আসলো এবং সে জিন সাধক লোকটি তখন আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিল এবং বলল আমি নামাজ পড়ে আসতেছি এবং মাগরিবের নামাজের পর জিনটাকে হাজির করব। তখন কিছুক্ষণ পর আসরের নামাজ পড়ে জিন সাধক লোকটি আবার তাদের বাড়িতে ফিরে আসে এবং শান্ত এবং সাকিবের মা তাকে দেখে অনেক খুশি হয়ে যায় যে সে চলে যায়নি, আবার ফিরে আসে এবং তারা তাদেরকে আলাদা একটা তাকে রুম দেখিয়ে দেয়, সেখানে গিয়ে বসতে বলে এবং তার সঙ্গে শান্ত টুকটাক এটা ওটা কথা বলতেছিল, কিন্তু সাকিবের মা চলে যায় সেখান থেকে, গিয়ে সেখানে নুডলস টুডলস কিছু অল্প চা পানির ব্যবস্থা করে, মানে তাকে তো এমনিতে বসিয়ে রাখা যায় না, কিছু তো একটা খেতে দিতে হবে, তো সেটি ভেবে বাড়িতে যা ছিল টুকটাক এটা ওটা রেঁধে তখন শান্তকে ডেকে ডেকে বলতেছে শান্ত, হ্যাঁ শান্ত। তখন ডাক শুনে শান্ত সেখানে যায়, যাওয়ার পর দেখে সেগুলো কিছু রেডি করছে এবং লোকটাকে দিয়ে আসতে বলতেছে। সে সেগুলো নিয়ে লোকটার কাছে যায় এবং সেগুলো খেতে বলে যে এটি আন্টি আপনার জন্য রান্না করেছে, এগুলো খান আপনি। তো তখন লোকটি বললে আরে এগুলোর ব্যবস্থা এত কষ্ট করে এগুলো করতে গেছেন কেন, এগুলো আমি তো খেয়ে আসছি না, এগুলো এখন করার কি দরকার ছিল। তো ওটা বলে পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বিশ্রাম করার পর সবাই অপেক্ষা করতেছিল কখন মাগরিবের আজান হবে আর কখন কি কাজ হবে। যে সে সবাই বসে বসে সেই মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতেছিল। এদিকে আবার সাকিব সমান তালে ঘরের দরজা থাপড়াচ্ছে এবং বলতেছে দরজাটা খোলো খোলো, বাইরে যাব আমি, দরজাটা খোলো। এগুলো দেখে সাকিবের মা অবশ্যই তার প্রতি, যেহেতু নিজের সন্তান, তো একটা মায়া কাজ করে এবং মনে হয় দরজাটা খুলে দেই এরকম ভাবে, আবার বলে না খোলা যাবে না, যেহেতু কড়া নির্দেশ করে দিছে লোকটি যে এটা দরজা কোনোভাবে যাতে না খোলা হয়। তো তখন দরজা খুলতে সেও খুলতে পারতেছে না। তো এরকম ভাবে কিছুক্ষণ যাওয়ার পর যখন মাগরিবের আজান শুনে মসজিদের মাইকে, তখন সবার মনের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যে মনে হয় কি বা হয়ে গেছে এরকম, মানে মাগরিবের আজানের জন্য রোজার দিনে যাবা মানুষ অপেক্ষা করে, ওরাও সেই রকম ভাবে অপেক্ষা করতেছিল কখন মাগরিবের আজান দেয়। তো মাগরিবে আজান দেওয়ার পর লোকটি ওযু করে আবার মসজিদের দিকে চলে যায় এবং কিছুক্ষণ পর আবার সে বাড়িতে নামাজ পরে আবার বাড়িতে চলে আসে এবং চলে আসার পরে তখন লোকটি বলে বাড়িতে সব দরজা জানলা সব বন্ধ করে দাও। তো সব জানালা দরজা লাইট সাইট সব বন্ধ করে তারা বসেছিল তিনজন এক রুমে। তো কিছুক্ষণ পর রুম একদম যখন নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই, সেরকম নীরব হয়ে পড়লো। কিছুক্ষণ পর খালি শুনতে পেল যে লোকটি যেন বিড় 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 করে মনে মনে কি যেন বলতেছে, শুধু সেই শব্দটি শোনা যাচ্ছিল, আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না। তো কিছুক্ষণ পর বিড় বিড় থেমে গেল এবং হঠাৎ করে ঘরের দরজার বাহিরে একটা আওয়াজ হলো। সে আওয়াজ শুনে তখন বলল, হায়দার তুমি এসে গেছো। কেউ কোনো কিছু দেখতে পারছিল না, কিন্তু খালি শব্দটা মনে একটা শব্দ শোনা গেল। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, জি হুজুর আমি এসে গেছি। তখন তাকে সমস্ত কিছু খুলে বললো, মানে সমস্ত কিছু খুলে বলার দরকার নেই আর কিছুটা বললো, এরকম এরকম
তো তারা তো জিন জাতি, তারা তো সবকিছু জানে। তো তখন হায়দার জিনটা বলল, ঠিক আছে হুজুর, আমি আপনার সঙ্গে মিশে যাচ্ছি, আপনি তার রুমে যাবেন এবং সবকিছু কি করা লাগে আমি করব, আপনি শুধু সেখানে যাবেন, আমি আপনার দেহর সাথে একদম মিশে যাচ্ছি। তো সেটি বলে সে রুমে লাইট জ্বালালো, লাইট জ্বালিয়ে ঘর থেকে বের হয়ে শান্ত এবং তারা তিনজন সবাই মিলে মানে তার সাকিবের রুমের দিকে রওনা দিল। সাকিবের রুমের দিকে রুমে ঢুকে তখন তাকে বলতেছে, তোমার নাম কি? তখন আবিজাবি কোনো কিছু জিজ্ঞাসা করতে লাগলো, যে জিজ্ঞাসা করে সব সোজাসাপটি ভাবে উত্তর দিচ্ছিল। মানে তখন সাকিবের ভিতরে সেই পরিমেয়টি ছিল না, হুরায়রা ছিল না, তখন সে সজ্ঞানে ছিল। তখন বুঝতে পারলো না এখন এইভাবে বললে সে কিছুই হবে না, কারণ এখন সে সজ্ঞানে আছে, তার উপরে কোনো জিন টিন আসর ভর করেনি। তো তাকে আনতে হলে একটা কাজ করতে হবে, সেই গোলাপ ফুলটি ধরতে হবে। তখন শান্তকে ইশারা দিয়ে বলল ফুলটা ধরার জন্য। শান্ত যখনই ফুলটা ধরে ফেলবে, ধরার জন্য হাতটা বাড়িয়েছে, তখনই হঠাৎ করে সাকিবের মধ্যে সেই জিনটা এসে মানে পরীটা এসে হাজির হয় এবং বলে, এই তোকে কতবার বলছি তুই ফুলটা ধরবি না, তুই আবারও আসছিস ফুলটা ধরার জন্য, এরকম ভাবে অনেক কিছু বলতে লাগলো। তখন এই জিন সাধক লোকটা তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, তোমার নাম কি? তখন মেয়েটি বললো, মেয়েটি তখন বললো, আমার নাম হুরায়রা, আমি এখানে এসেছি ওকে নিয়ে যেতে। তখন বলল, তোর নাম হুরায়রা, তুই একজন জিন, তুই ওকে নিয়ে যেতে এসেছিস কেন? সে বলল, আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে নিয়ে যেতে এসেছি। তখন জিন লোকটি বলতেছিল যে, তুই কি এখান থেকে যাবি না আমি তোর ব্যবস্থা নেব, সেটা বল আমাকে। তখন পরিমেয়টি হাসতেছিল, হা 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 করে হাসে আর এবং বলে, তুই আমাকে এখান থেকে তাড়াবি? তোর এত শক্তি আসেনি, তোর কোনো ক্ষমতা নেই আমার এখান থেকে তাড়াতে। আমি ওকে ভালোবাসি এবং ওকে এখান থেকে নিয়ে যাব। হা 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 এরকম ভাবে আসতেছিল এবং সে তখন আর কোনো কিছু বললো না। কবিরাজটি তখন কি করলো, সাকিবের হাতে উপর চাপ দিয়ে ধরে কি যেন একটা পড়লো, পড়ার পর তাকে এখন হাতটা যখন ছেড়ে দিল, সাকিব তখন ঠাস করে পড়ে জ্ঞান হারিয়ে ফেললো। বিছানাতে ছিল, সে বিছানাতে পড়ে গেল এবং সেখান থেকে জিন লোকটি বেরিয়ে এসে তার অন্য যে একটা রুম ছিল সেই রুমেতে চলে গেল এবং যাওয়ার পর সে আবার সে বললো, মানে তার সঙ্গে যে জিনটা অদৃশ্য হয়ে মানে তার ভিতরে মিশে গিয়েছিল, সেই জিনটাকে বললো, এখন কি করব, তুমি তো সবকিছু দেখতে পেলে এবং তাকে কি করে, সে কে অ্যাকচুয়ালি, আর হুমায়রা সে কে, কোন গোত্রের জিন, সেগুলো আর কি জিজ্ঞাসা করতে লাগলো। তখন হায়দার জিন বললো, সে হচ্ছে হুমায়রা, পরী লোকের রাজকন্যা, সে তাকে ভালোবাসে এবং তাকে নিয়ে যাবে, নিয়ে সেখানে আটকে রাখবে, তাকে সেখানে বন্দি বানিয়ে তার সঙ্গে সংসার করবে। কারণ পরীরা, জিনরা যাকে একবার ভালোবাসে তাকে আর কখনো ভুলতে পারে না, তাকে একদম সঙ্গে করে নিয়ে সেখানে আটকে রাখে এবং তার সঙ্গে সংসার করে। তখন জিন সাধক লোকটি জিনটাকে বলতে লাগলো যে, তাহলে সাকিবকে কেন এখন পর্যন্ত এখানে নিয়ে আছে? কারণ সবাইকে যদি ভালোবাসে এবং তুলে নিয়ে যায়, কিন্তু তাকে এতদিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেছে, এখনো সে এখানে ফেলে রাখছে এরকম ভাবে, তার উপর ভর করে, কিন্তু তাকে তুলে নিয়ে যায়নি কেন? তো তখন হায়দরদিন বলতে লাগলো যে, এটা অ্যাকচুয়ালি সাকিব হচ্ছে একটি সাহসী ছেলে, তার জন্য তাকে এখনো তুলে নিয়ে যায়নি। কারণ সাহসী মানুষকে কখনো জিন মেয়েরা তুলে নিয়ে যায় না, কারণ সাহসী মানুষকে তুলে নিয়ে গেলে সে তাদেরকে সেখানে মেরে ফেলে। তার জন্য তাকে এখনো নিয়ে যায়নি, তাকে অন্যভাবে নিয়ে যাবে এবং সে অনেক বড় একটা
ই করছে, কল্পনা করছে তাকে এখান থেকে ই করার জন্য, সেটা জন্য এখনো ও বাড়িতে আছে, না হলে ওকে কবে তুলে নিয়ে যেত, প্রথম দিনই তাকে তুলে নিয়ে যেত পৃথিবী থেকে জিন রাজ্যে। তখন লোকটি বলল, কি পরিকল্পনা করছে তুমি কি জানো? তুমি যদি জানো শীঘ্রই আমাকে বলো, যদি এটা কোনো সমাধান করতে পারি। তখন জিনটি বলল, হ্যাঁ, সব কিছুরই একটা সমাধান থাকে এবং এরও একটি সমাধান আছে, এবং কি পরিকল্পনা করছে সেটি তো আগে শুনুন। সেটি শুনে তারপর বলতে লাগলো, আচ্ছা আচ্ছা বলো তো দেখি কি পরিকল্পনা করছে। তখন হায়দর জিন বলতে লাগলো যে তাকে পরিকল্পনা করছে, সে তো অনেক চালাক, তাকে তো এমনি ডাইরেক্ট নিয়ে যেতে পারবে না, নিয়ে গেলে তো তাকে সেখানে মেরে ফেলবে, এবং মেরে ফেললে তো সে আর মানে হুরায়রা ওই পরী তাকে পাবে না, আপন করে পাবে না। তো তার জন্য সে একটা কি চালাকি করছে, সে একটা ফুল যে নিয়ে আসছে, সেই ফুলটা হলো আমাদের পরি রাজ্যের ফুল সেটি। সেই ফুলটার ভিতরে যেরকম, বাইরে যেরকম সুগন্ধি, ভিতরে সেরকম একটা আছে তোমার বিষ আছে। সেই বিষটা লাহে লাহে তার সমস্ত শরীরে একদম পৌঁছে যাবে। সমস্ত শরীরে যখন পৌঁছে যাবে, 7 দিনের ভিতরে সে মানুষ থেকে জিনে পরিণত হবে। তখন তাকে নিয়ে একদম আমাদের জিন রাজ্যে চলে যাবে, কারণ সে তখন আর মানুষ থাকবে না, জিন হয়ে যাবে। তো জিন হয়ে গেলে তার সেখানে চালাক কিংবা বোকার কোনো প্রশ্নই আসে না, জিন তো জিন লোকই থাকবে না। সেটি পরিকল্পনা করে সে তাকে সেই ফুলটা দিয়েছে, এবং সেই ফুলটা দিয়ে তাকে জিন বানিয়ে তাকে জিন রাজ্যে নিয়ে যাওয়ার জন্য এরকম ব্যবস্থা করছে। এবং কি 7 দিনের ভিতরে, 7 দিন যখন পার হবে, 8 দিন 8 দিনের মধ্যে সে একদম পুরোপুরি জিনে রূপান্তরিত হয়ে যাবে, মানুষ ছেড়ে। সে পরিকল্পনা করেছে এটা করার জন্য। তখন জিন সাধক জিনটাকে বলল, আচ্ছা তাহলে এটার কি, এটার থেকে বের হওয়ার কোনো উপায় আছে না সেটা বললো আগে। তো তখন হায়দার জিন বলল, হ্যাঁ উপায় তো একটা আছে, কিন্তু এটা আমাদের দ্বারা কোনো সম্ভব না। এটা একমাত্র করতে পারে কোনো জিন মেয়ে, মানে পরি যাকে আপনারা বলতেছেন সে। কারণ এটা পরিদের দ্বারাই সম্ভব, জিনদের দ্বারাও এটা সম্ভব না এটা নষ্ট করার জন্য। তো তখন জিন সাধক লোকটা হায়দার জিনকে বলল, তোমার চিনা জানা কি সেরকম পরি আছে যে আমাদের এই কামটা করে দিতে পারবে? তখন হায়দার জিন বলল, সেরকম কেউ নেই, আমার একটা বান্ধবী আছে, খুবই ঘনিষ্ঠ বান্ধবী, আমি তাকে জিগাবো সে যদি আপনার এই কাজটা করে দেয় কিনা, সেটা আমি তাকে বলবো। আশা করি সে কথা রাখবে, সে করে দিবে। তো সেটি বললো, তাহলে আমি এখন যাই এবং কালকে আসবো, এবং আপনার সেই আমার বান্ধবীর কাছ থেকে খবরটাও নিয়ে আসবো, এবং সমস্ত কিছু বলবো কিভাবে কি করতে হয় না করতে হয় সেটা বলে সে সেখান থেকে চলে যাওয়ার আগে আরেকটা কথা বলে যায় যে, যেহেতু হুমায়রা পরি আপনাকে দেখছে, হুজুরকে দেখছে, এবং তাকে আজকে রাত্রে 12টা পর্যন্ত পুরা একদম কড়া পাহারায় রাখতে হবে, এবং তাকে ঘর থেকে কোনোভাবে বের হতে দেওয়া যাবে না, কারণ একদম কড়া পাহারায় রাখতে হবে। সেটি বলে তখন হায়দর জিন সেখান থেকে বিদায় নিয়ে সালাম দিয়ে চলে যায়। তো তখন সেগুলো বলতে বলতে ইশারায় আজান দিয়ে দেয়, এবং লোকটি বললে যাওয়ার জন্য বলতেছিল যে, ঠিক আছে তাহলে আমি এই তাবিজ গুলো দিয়ে দিচ্ছি, এগুলো আপনি ঘরের বাইরে ভিতরে দরজা জানলা সব দিকে কয়েকটা তাবিজ লিখে দেয়, সেগুলো লাগিয়ে নটকিয়ে দিতে বলতেছে যে এগুলো সব তাবিজ গুলো সেখানে লটকিয়ে দিন, কারণ এগুলো দিলে পরিমেয়টি মানে তাকে তুলে নিয়ে যেতে পারবে না। তো সেটি বললো, তাহলে আমি এখন আসি, আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে মাগরিবের পর আবার আসবো, এবং এসে কি করা লাগে সমাধান দিব আপনাদেরকে, এখন আমি আসি। তো সেটি বলে সে চলে যেতে লাগলো, এবং শান্তকে সাকিবের মা ডেকে নিয়ে বলল, আচ্ছা শান্ত এখানে শোনো তো। তো তখন বলল, তুমি ওনাকে এগিয়ে দিয়ে আসো, এবং 1000 টাকার নোট দুটা বের করে দিল, দিয়ে বলতেছে এই টাকাগুলো তাকে দিয়ে দিও,
এবং তাকে অল্প এগিয়ে দিয়ে আসা। সে যেহেতু রাস্তা ভালো করে চেনে না, তো এই ঘটনাগুলো দেখে তো সাকিবের ঘটনা দেখে তো শান্তর মনে আবার দুগদুগি বাজতেছে, ঢোল বাজতেছে যে এরকম এরকম অবস্থা দেখে তারই তো প্যান্ট ভিজানোর কথা, তো তাকে বলতেছে আবার এত রাত্রে বেলায় এগিয়ে দিয়ে আসতে। সে তখন আর কি বলবে, তখন তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে মানে তার যেতেই হবে। যে যাওয়ার পর তাকে মেন রাস্তা দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে টাকাটা তার হাতে গুঁজে দিয়ে সে এক দৌড়ে তার বাড়িতে পৌঁছে গেল এবং জিন লোকটাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে অবশ্যই, দেখিয়ে দিয়ে একদম এক দৌড়ে সে নিজের বাড়িতে চলে আসলো। তো তখন জিন সাধক লোকটি রাস্তাতে যাচ্ছিল নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। তো কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পায় ফুরুত করে বাম দিক দিয়ে একটা হাওয়া চলে যায়, ডান দিক দিয়ে একটা হাওয়া চলে যায়, পিছন দিক দিয়ে সামন দিক দিয়ে এরকম হাওয়া ঠিক মতো বাতাস আর কি শু শু করে চলতে লাগলো। সেগুলো দেখে সে ভাবলো যে এটি হয়তো সেই হুমায়রা নামের পরীটির কাইন্ড, সে আমাকে ভয় দেখাচ্ছে হয়তো এরকম। তো সে এটি দেখে অল্প ভয় ভয় লাগতেছিল। তখন সে হায়দরকে যখনই ডাকতে যাবে, স্মরণ করতে যাবে, তখনই বলল যে আমাকে ডাকতে হবে না হুজুর, আমি আপনার সাথেই আছি। আমি জানতাম সে এরকম করতে পারে, তার জন্য আমি এখনো আপনার সাথে আছি, যাইনি। তো তখন কিছুক্ষণ হাঁটার পর মানে সে তো স্বস্তি নিঃশ্বাস পেল, সাহস পেল। তো কিছুক্ষণ হাঁটার পর যখন মেন রাস্তায় আসে তখন গাড়ি পেল একটা, সেই গাড়িতে চড়ে মানে সে তখন বাড়িতে চলে গেল। এবং এদিকে সাকিবের মা সাকিবের বাবাকে ফোন করছে, ফোন করে সবকিছু সমস্ত কিছু খুলে বললো এরকম এরকম ঘটনা, ডাক্তারখানা গেছিলাম এটা হলো, এবং বাড়িতে লোকটার কথা সবকিছু বললো। তখন সাকিবের বাবা তখন বলল এটা আবার কোন বন্ড মন্ড নাকি, এগুলো বাদ দাও, বাদ দিয়ে লাগলে আবার কালকে অন্য বড় একটা হসপিটালে যাও, যে কোনো বড় ডাক্তারকে দেখাও, দেখিয়ে ই করে নিয়ে আসো, কারণ এটা বন্ডই না, ভালো কিভাবে বুঝবে এগুলো কাম তো করে না, এগুলো খালি টাকা খাওয়ার ধান্দা আসে, সেগুলো বলতে লাগলো সাকিবের বাবা সাকিবের মাকে। তো তখন সাকিবের মা বেশি কিছু বলল না তার বাবাকে, খালি হ্যাঁ হু বলে ফোন রেখে দিল। কারণ সাকিবের মাও তো প্রথমে মানে আগে এগুলো বিশ্বাস করতো না, কিন্তু এখন অবিশ্বাস করার তো কোনো কারণ নেই, কারণ সে তো নিজের চোখে দেখছে যে ঘটনা এরকম এরকম। আগে তো সে নিজেও বিশ্বাস করতো না, কিন্তু এখন তো বিশ্বাস না করার কোনো কিছু নেই, কারণ সে নিজের চোখে দেখছে এবং সে তো একা দেখেনি, সমস্ত কিছু দেখার পর এখন তারও বিশ্বাস হয়ে গেছে। কিছুক্ষণ পর তার তো চলে গেছে এবং সাকিবের মা সাকিবের রুমের কাছে গিয়ে উকি দিয়ে দেখতে চেষ্টা করলো, মানে জানালার ফাঁসা দিয়ে সে দেখে সে শুয়ে আছে। তো দরজা খুলতেছে, খুললো না, সে তখন খুলবে কি, তখন লোকটি তো বলে গেছে যে দরজা কোনোভাবে খোলা যাবে না, সেইভাবে সে আর দরজা তখন খুললো না। তো তখন জিন সাধক তার বাড়িতে চলে আসে, আসার পর আবার সেই হায়দর জিনকে বলে তাহলে তুমি এটা যদি করতে পারো তোমার পরিচিত মেয়েটাকে দিয়ে, জিন মেয়েটাকে দিয়ে, তো এটা তুমি করো, যদি সম্ভব হয় লাগলে তুমি ওকে আমার কাছে নিয়ে এসো, আমি বুঝিয়ে বলবো নি। তখন জিন লোকটা বলে না, সে কোনো মানুষের কাছাকাছি আসতে চায় না এবং আমি তাকে বুঝিয়ে বলে সে অবশ্যই আসবে। সেটি বলে সে চলে যায়। চলে যাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে এবং কালকে আবার সে হায়দর জিন সে তার পরিচিত বান্ধবীর কাছে সমস্ত ঘটনা খুলে এবং ভেঙে বলার পর তখন সে জিন মানে হায়দরের বান্ধবী যে সে বলে ও এই ব্যাপার, তাহলে তার জন্যই তো হুমায়রাকে বেশি জিন লোকে দেখতে পাই না, সে কোথায় থাকে না থাকে সেগুলো তার জন্যই তো দেখতে পাই না তাকে বেশি। সে যে এরকম কাইন্ড একটা করবে সেটা তো আমি ভাবতেই পারতেছি না। ঠিক আছে যাও, আমি কালকে
যখন তোমরা সেখানে যাবে তখন আমিও যাব, সেখানে গিয়ে দেখবো। আমি এমনিতে মানুষের কাছে যেতে চাই না, তুমি তো সেটা জানো, কিন্তু তথাপি একটা নিষ্পাপ প্রাণকে বাঁচাতে আমি তোমাদের হয়তো সাহায্য করব, আমি সেখানে যাব, কথা দিলাম তোমাকে। তো সকালবেলা তখন সাকিবের মা সাকিবের কাছে গিয়ে দেখে যে সাকিব এখনো ঘুমায়নি, কাঁদতেছে। তার দরজা খুলে সে তখন যখনই সাকিবের কাছে যেতে যাবে তখনই সে দেখে সাকিব দৌড়ে আসতেছে তার দিকে। তো সে সেটি দেখে আবারও সে দরজা বন্ধ করে চলে আসে সেখান থেকে। সে এগুলো দেখে মানে কোনো কিছু করতেছিল না, মানে তাকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না এবং তার কাছাকাছি যেতে পারতেছিল না। সেগুলো দেখে সে আর ঠিক থাকতে পারলো না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। যেহেতু ফজর নামাজ পড়েছে, তার ওযু এখনো আছে, তো সে কি করলো, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কাঁদতেছিল, আল্লাহকে বলতেছিল শুধুমাত্র একটা সন্তান দিয়েছো, আর কোনো সন্তান দেওনি, সন্তান দেওয়ার জন্ম দেওয়ার হারিয়ে ফেলছি আমি। তো একটা সন্তান দিয়েছো, এটিও যদি তুমি কেড়ে নাও এইভাবে, তো কিভাবে কি হবে, সেগুলো বলতেছিল আর আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদতেছিল। তো তো নামাজ টামাজ পরে কান্নাকাটি করে সে যখন জায়নামাজ থেকে উঠে দাঁড়ালো, তখন সে দেখতে পেল যে শান্তর মা আছে তাদের বাড়িতে। এসে বলতেছে, ভাবি কেমন আছেন না আছেন এগুলো ভালো মন্দ আবি জিজ্ঞাসা করে তখন বলতেছে, ভাবলাম স্কুলে তো যাব কিছুক্ষণ পর, তো শান্তকে দেখার টাইমই পাই না, তো এখন শান্তকে অল্প দেখে যাই, তো সেটা দেখার জন্য অল্প চলে আসলাম। তখন বললো, চলুন শান্তকে দেখে আসি, সাকিব কোন ঘরে। তখন বললো, না ভাবি এখন সাকিবকে দেখা যাবে না এবং অল্প অসুবিধা আছে এবং ঘরের দরজা খোলা যাবে না। তখন তো কথাবার্তা হলো, তখন বললো ঠিক আছে তাহলে পরে আসবো দেখার জন্য। আমাকে শান্ত বলছিল এরকম এরকম ঘটনা, তার জন্য আসছিলাম, স্কুলে যাই জানি তো টাইম হয় না দেখার জন্য। তো তখন বললো, তাহলে থাকেন ভাবি, আমি এখন আসি। তখন সাকিবের মা বললো, সে কি এখনই আসলেন, এখনই চলে যাবেন কেন? আসছেন সকালবেলা অল্প চা নাস্তা করেন, তারপর এখান থেকে যান। তখন বললো, না না, চা নাস্তা আমি করে আসছি, এখন এখান থেকে গিয়ে বাইরে থেকে অল্প কাজ আছে সেটি করে আবার স্কুলে চলে যাব, তার জন্য বললাম এখন অল্প দেখে আসছি, যেহেতু এখন দেখা যাবে না তো পরে এক সময় আসবো নি দেখে, এখন তাহলে থাকেন আমি চলি। তো তখন শান্তর মা বাড়িতে গিয়ে শান্তকে বলতেছে, তুই আজকে স্কুলে যাসনি, স্কুলে যাওয়া বাদ দিয়ে তুই সাকিবদের বাড়িতে যা, ওখানে গিয়ে ওদের থাক, ওদের ওখানে থাক, দেখ ওদের কোনো সাহায্য করতে পারিস কিনা, কোনো কাম কাজ থাকে করে দে, কারণ এরকম অবস্থা হয়েছে তাদের। তো তুই স্কুলে যাওয়া দিয়ে তাদের বাড়িতে যা। তো সে শান্ত তখন এগুলো শুনে সে আর স্কুলে গেল না, না গিয়ে শান্ত সাকিবদের বাড়িতে চলে গেল এবং যাওয়ার পর আন্টিকে বললো, আন্টি সাকিব কোথায় এখন, রুমে? তখন তার মা বললো, হ্যাঁ সেই রুমে আছে, আর আমি এখনো তার কাছে যাইনি। তখন এ কথায় ও কথায় তখন সাকিবের মার তখন মনে পড়ে গেল আজকে তো সেই পরীক্ষা করছিল, যে সে রিপোর্ট দেওয়ার কথা, রিপোর্টটা নেওয়ার জন্য কিছু টাকা এনে শান্তর কাছে দিয়ে তার মা বললো, বাবা যাও তো, তুমি কালকে যে রিপোর্ট দেওয়ার কথা বলছিল আজকে দেবে বললো, তুমি যাও ওখানে গিয়ে রিপোর্টটা নিয়ে আসো, কারণ আজকে রিপোর্ট দেওয়ার কথা, দেখি ডাক্তারের কোনো কিছুতে ধরা পড়ছে নাকি। তো সে তখন টাকাটা নিয়ে ডাক্তারখানা চলে গেল এবং যাওয়ার পর রিপোর্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ পর রিপোর্টটা যখন দিল, দেওয়ার পর সে ডাক্তারকে নিয়ে দেখালো, দেখার পর ডাক্তার রিপোর্ট দেখে বলে,
কোনো কিছু তো এখানে ধরা পড়েনি, তো সমস্ত কিছু তো ঠিকঠাকই দেখাচ্ছে, এখানে কোনো কিছু তো হয়নি রিপোর্টে। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে আরো দুটো টেস্ট দিচ্ছি, এই টেস্ট দুটো করানোর পর দেখো তো কিছু ধরা পড়ে কিনা। এটাতে তো কিছু ধরা পড়েনি, এটাতে সমস্ত কিছু ঠিকঠাকই দেখাচ্ছে। তো সেটি বলে আরো দুটা টেস্ট লিখে দিল এগুলো পরীক্ষা করার জন্য। তো সেই রিপোর্ট আরো দুটা টেস্ট লিখে দিল, সেগুলো নিয়ে যখন বাড়িতে চলে আসলো, আসার পর সাকিবের মাকে বললো এবং দেখালো, তো কোনো কোনো কিছু ধরা পড়েনি এবং আরো দুটা টেস্ট দিয়েছে করার জন্য। তো সে সেগুলো দিয়ে হাসতেছিল, যে শেষে বলতেছিল যে ওরা দুটো কেন, 200 টেস্ট দিলে তো কোনো কিছু ধরা পড়বে না, কারণ এটা তো আর মেডিকেল সায়েন্সের বাইরে, এটা তো ভিতরে কোনো কিছু ঘটেনি যে তারা ধরতে পারবে। এবং এখনো এত পর্যন্ত উন্নত হয়নি যে জিন ভূতের জিনিস যেটাই হোক মেডিকেল সায়েন্সে ধরা পড়বে। তো সেগুলো দিয়েছিল এবং শান্তর মা বলতেছিল হ্যাঁ এগুলো আর করিয়ে বেকার টাকা নষ্ট করে লাভ নেই। তো সে হুজুর আসুক, আসার পর দেখি কি হয় সেটাই করতে হবে, কারণ এখন তো কোনো কিছু আর দেখতেছি না। তো হুজুরের জন্য সবাই অপেক্ষা করতেছিল এবং দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হওয়ার পর যখন মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে হুজুর তাদের বাড়িতে এসে পৌঁছায়, তখন তারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। তো তখন সে তাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো, রুমে গিয়ে সে কিছুক্ষণ বসে বিশ্রাম করতেছিল এবং কিছুক্ষণ পর মাগরিবের নামাজের আজান হলো। তারপর ওযু বানিয়ে সে মসজিদের দিকে রওনা দিল। মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার সে ফিরে আসলো তাদের বাড়িতে। এসে আবার সে রুমে গেল এবং দরজা জানলা সব লাইট বন্ধ করে দিয়ে সে সেখানে বসলো। বসার পর তো তখন হায়দরদিনকে করতে লাগলো, হাজির করতে লাগলো এবং কিছুক্ষণ পর হায়দরদিন এবং তার বান্ধবী পরি তাকে নিয়ে সে সেখানে উপস্থিত হয়। এবং তো তখন তারা হাজির হয়ে কবিরাজকে একটা সালাম দেয়, সালাম দিয়ে তখন বলে যে হুজুর আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি এবং সে আমার সাথেই আছে এখন। তো তখন জিন সাধক কবিরাজটি তখন তাদেরকে কিছু বলতেছিল, মানে সমস্ত কিছু খুলে বলবে। তার আগে হায়দরদিন বলল কোনো কিছু বলা লাগবে না, আমি সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলছি এবং সে রাজি হয়েছে কারণে সে এখানে আসছে। তো তখন পরি মেয়েটি মানে হায়দরদিনের বান্ধবী তখন কথা বলে উঠলো এবং বলল, সালাম দিয়ে বলল যে হ্যাঁ আমি সমস্ত কিছু শুনেছি এবং জানি সমস্ত কিছু, এখন আমাকে কোনো কিছু বলতে হবে না। তো তখন বললো ছেলেটির নাম তো সাকিব, তো সাকিব কোথায় আছে এখন? তখন বললো হ্যাঁ সে আজকে কালকের থেকে অল্প বেশি পাগলামি করতেছে, তার জন্য আমি এখন পর্যন্ত ঘরের দরজা খুলিনি, তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখছি। তখন মেয়েটি বলল আপনি গিয়ে দরজা খুলেন, এখন আর দরজা দিতে হবে না, কারণ এই হুমায়রা পরি আমাকে দেখলে হয়তো পালিয়ে তো কুল পাবে না, কারণ এখান থেকে আমি ওখানে যাইতেছি, আপনি গিয়ে দরজাটা খুলেন এবং দরজা দিতে হবে না এখন। তখন তারা সবাই মিলে সাকিবের রুমের দিকে যায় এবং যাওয়ার পর যখনই তারা সবাই প্রবেশ করে এবং যখন সেই হায়দরের বান্ধবী মানে পরিটি যখন তার দরজা দিয়ে বিছানার কাছে যায়, তখনই তাকে দেখে হুমায়রা পরি জানলা দিয়ে এক লাফে বেরিয়ে পালিয়ে যায়। তখন তারা হায়দরদিন বলতেছিল আমি তো শুনছিলাম যে অভাব যখন পরে ভালোবাসা তখন দরজা দিয়ে পালায়, এখন দেখি যে পরি যখন আসে তখন হুমায়রা পরি জানলা দিয়ে পালায়। সেগুলো বলে হাসতেছিল এবং তাকে বলতেছিল চুপ করতো, এখন হাসি তামাশার কথা নাকি, এরকম বাদ দিয়ে আমাকে দেখতে কি হয়েছে, এরকম বলে দেখতেছিল। তো সেখানে কিছুক্ষণ তাকে জিজ্ঞাসা করলো, এদিকে দেখাদেখির পর তারা আবার চলে আসলো তাদের সেই ওই রুমে।
আগের রুমে চলে আসার পর তখন কবিরাজ বলল, সমস্ত কিছু তো দেখলে, এখন কি করা, কি এটার সমাধান কি? তখন বললো, হ্যাঁ এটার সমাধান আছে। ওকে যে ফুলটা দিয়েছে, এই ফুলটা একটা বিষ আছে, সেই বিষটা হচ্ছে এটার আসল কারণ। কারণ বিষটা বন্ধ না করলে সেটা তাকে একদম জিন বানিয়ে ফেলবে এবং মানুষের থেকে একদম পুরোপুরি জিনে রূপান্তরিত হবে এবং সেই বিষটা লাহে লাহে তার শরীরে, সমস্ত শরীরে ছড়িয়ে পড়তেছে এবং বিষটা যখন হাতের কোনায় পর্যন্ত উঠে যাবে তখনই সে একদম পরিপূর্ণ জিনে রূপান্তরিত হয়ে যাবে। তাকে আর বাঁচানো সম্ভব না, মানুষ জিন থেকে মানুষ হওয়ার সম্ভব না, কারণ এটা অতি শক্তিশালী একটি ফুল। তখন বললো এটি তো তার হাতের কোনায় পর্যন্ত হয়তো আর 2-3 ঘন্টার ভিতরে চলে যাবে, কারণ হাতের কোনায় পর্যন্ত প্রায় চলে গিয়েছে, অল্পটুকু বাকি আছে। একদিনে 2-3 ইঞ্চি করে বাড়তেছে এইটা। এখন 1 ইঞ্চি নেই, 1 ইঞ্চি হলে হাতের কোনায় পর্যন্ত চলে যাবে। তো এখন কি করতে বললো, হ্যাঁ এটার একটা উপায় আছে। এরকম দেখতে লাল ফুল আর একটা নীল, সেই নীল ফুলটা যদি আনতে পারেন, এটা কাটা দিয়ে যদি সেখানে রাখতে পারেন, তাহলে হয়তো এটা একদম বন্ধ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে এটার বিষটা। তো সেটা যদি করতে পারেন তাহলে এটা আর কি হবে। অবশ্যই তখন বলতে লাগলো যে এটা ঘন্টা পরে হয়ে যাবে, মানে হাতের কোনায় পর্যন্ত উঠে যাবে, তখন তো এনেও কোনো কাজ হবে না। তখন পরিণতি বললো, না তেরো একটা বুদ্ধি আছে আমাদের, সুতা দিয়ে যদি তার দিয়ে দেওয়া যায়, দিলে গেলা যেখানে আছে উপরে দিকে উঠতে পারবে না। যখন উঠতে পারবে না তখন সময় থাকবে, এই সময়ের ভিতরে হবে এবং এটা সমাধান করতে হবে। তো তখন কি করলো, আমি এক কাজ করতেছি, আবার জামার সুতো দিয়ে তার হাত বেঁধে দিচ্ছি। হাতটা বেঁধে দিলে বিষটা আর উপরের দিকে উঠতে পারবে না, কিন্তু সমস্যা, কিন্তু তার শরীর কোনো মানুষের যাতে হাত না দিতে পারে, কোনো মানুষ তার শরীর সুতোটা সাথে সাথে খুলে যাবে এবং বিষটা উপরের দিকে উঠতে থাকবে, তখন আর কিন্তু সম্ভব হবে না। তখন তারা তাকে ঘরের ভিতরে লাগলে বন্দি করে দেবো না, কেউ স্পর্শ করবে না। তো তখন সে কিন্তু সুতা নিয়ে তার হাতে এরকম ভাবে বেঁধে দিল এবং সে কবিরাজকে বললো, আপনার একটা কাজ আছে, আপনি এই কাজটা করেন যে হুমায়রা পরি যাতে তার কাছে না আসতে পারে, তার জন্য একটা বলয় সৃষ্টি করেন এবং তাবিজ দিয়ে তার ঘরটা আটকে দিন, যাতে হুমায়রা পরি যাতে তার কাছে না আসতে পারে। তো সেই মোতাবেক সমস্ত কাজ করার পর বলয়টা ঘরের চারিদিকে এরকম ভাবে বেঁধে দেওয়ার পর তখন রুকাইয়া পরি, মানে ওই জিনের বান্ধবীটার নাম ছিল রুকাইয়া, তখন ঠিক আছে আপনারা তাহলে এখানে থাকেন, সে ফুলটার কোনো ব্যবস্থা করতে পারি কিনা, কারণ সেটি কাটানো অসম্ভব। সেটা বলে সেখান থেকে চলে গেল এবং হায়দার জিনও সেখানে চলে গেল। মানে তারা অল্প খুশিতে তারা তখন খেতে খেতে তারা অল্প খুশি থেকে সমাধান বেড়েছে। তো এই সমাধান সলভটা হলে তাদের আর কোনো প্রবলেম নেই। এগুলো তাদের মধ্যে তারা আলাপ আলোচনা করতেছিল এবং তারা 3 জন বসে বসে এটা ওরা খাচ্ছিল। এদিকে সেই পরিটি 3 রাজ্যে গিয়ে সমস্ত জায়গা তন্ন তন্ন করে সে পরিমাণ ফুল হয়েছে, সেই ফুলটি না হলে তো এটি কোনো কিছু করা সম্ভব না। সে ফুলটি তন্ন তন্ন করে এত ই করে খুঁজতেছিল, খুঁজতে হঠাৎ যে রানী আছে, রানীর বাগানে সে দেখতে পেল। সে দেখতে পেয়ে সে এদিকে দিকে না থাকে ডাইরেক্ট বাগানে গিয়ে ফুলটা ছিঁড়ে তুলে আনলো। আনার পর যখন
বাগান থেকে বেরোবে তখনই হঠাৎ করে তাদের রানী তার সামনে এসে বলতে, কি ব্যাপার, তুমি এখান থেকে ফুল ছিঁড়তেছো কেন? বারণ, এখান থেকে ফুল ছিঁড়া আমার হুকুম ছাড়া কেউ কোনো ফুল নিতে পারে না, ছিঁড়তে পারে না। তখন সে থতমত খেয়ে কিছুটা ভয় বলতেছিল, আসলে রানীমা, কি বলবো না বলবো, মানে ফুলটা তুমি, সে তখন বলতেছিল, সত্যিটা কি বলে দেবো, যে আসলে একটা ফুলের, আমাদের সুগন্ধি ধরানো সেই ফুলের কাঁটা পৃথিবীতে একটা লোকের কাছে, এটা শুধু এই ফুলটাই, লেমন ফুল ছাড়া তো সেটা কাটানো কোনোভাবে সম্ভব না। তার জন্য এরকম আপনাকে না ফুলটা নিয়েছি, এর জন্য আমি দুঃখিত। তখন রানী বলল, ওই সুগন্ধি ফুল কিভাবে গেল এবং মানুষ কিভাবে বুঝলো ওটা, সেটা আমাকে বলো। তখন সে বলছিল সত্যিটা বলবো কি না এরকম মনে মনে ভাবতেছিল। তখন ধমকেশ্বরে বললো, কি ব্যাপার, বলছো না কেন? কি 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 কিভাবে গেল ফুলটা সেখানে, সেটা বলো আমাকে। তখন ধমক পেয়ে, পুরা একটা জোরে ধমক খেয়ে তখন রোকেয়া পরি সমস্ত কিছু খুলে বললো যে হুমায়রা পরি এরকম এরকম একটা করছে, তার জন্য এরকম একটা হয়ে গেছে। তো সেগুলো শুনে তখন রানী বললো যে এটা তো সাধারণ ব্যাপার, এটা কিসের কি কি হলো, কত মানুষ আমাদের এখানে বন্দী আছে এবং পরিবার তাদেরকে তুলে নিয়ে এখানে রেখে দিয়েছে, এটার জন্য এরকম কি কি হলো। তো তখন বলতে লাগলো, দেখেন আপনি যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু আমি যার জন্য করতেছি সেটা একটা সৎ ছেলে এবং একমাত্র তাদের আর ছেলে কি মেয়ে কি কোনো সন্তান নেই। তো তারা যদি ক্ষুব্ধ হয়ে আমাদেরকে মন থেকে কোনো অভিশাপ দেখে, অভিশাপে আমাদের রাজ্য হয়তো কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য এরকম কিছু বলার পর রানী তখন হেসে দিয়ে তাকে বললো, আরে তুমি ভয় পেও না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এটা করছিলাম এবং আমি অনেকটা খুশি এবং আমি ঘোষণা করে দিচ্ছি যে আমার পরে একমাত্র এই রাজ্যের রানী হবে তুমি, কারণ তোমার মাথায় বুদ্ধি অনেকটা বেশি। সেটা বলার পর তখন রুকিয়া পরি তাদের রানীকে জড়িয়ে ধরে এবং খুশিতে কেঁদে দিল। তো তখন রানী বললো, আরে ঠিক আছে, কাঁদতে হবে না, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে সেখানে ছেলেটাকে বাঁচাও এবং সেখান থেকে তুমি কি করা লাগে করো। তো তখন সে আর সেখানে রুকিয়া পরি দাঁড়ালো না, সে তখন সেখান থেকে চলে গেল। এদিকে তারা অপেক্ষা করতে করতে তাদের মা একবার এদিকে যায় একবার ওইদিকে, পার হয়ে গেছে, কিন্তু সেই সময়ই সেখানে গিয়ে হাজির হয় এবং চারিদিকে একটা প্রত্যেক গায়ের একটা আলাদা সুগ্রাম থাকে, তো তারও একটা সুগ্রাম ছিল। সেই গ্রাম শুনে সবাই বুঝতে পারলো যে রুকিয়া পরি এসেছে। তখন তারা কি একটা শান্ত ঘরের বাতি একদম অফ করে দিল। তো বাতি অফ করার পরে তখন রুকিয়া পরি সালাম দিল, সালাম দেওয়ার পর আচ্ছা তাহলে আমি আসি, আপনার পাশে দেখতে পারবেন লাইট জ্বালালে যে ফুলটি আমি সেখানে রেখে দিয়েছি, সেই ফুলটি নিয়ে সাকিবের মাকে বলেন তার হাতের কোনাইতে সেই ফুলটার কাঁটা ফুটিয়ে দিতে। সেখানে কাঁটা ফুটিয়ে দিলে আগের যে ইটা আছে রংটা, নীল রংটা, সেটা একদম হয়ে যাবে, কমতে থাকবে, কমতে কমতে একবারে যখন একদম শেষ হয়ে যাবে তখন তার আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না, একদম ঠিক হয়ে যাবে। তো আপনারা এখন আসেন, আমি এখন আসি, আপনারা ওই কাজটা করেন, করে আবার ঘরের লাইট জ্বালিয়ে আমাকে বলবেন, আমি আসবো তখন। তো সেইভাবেই তারা আবার ঘরের লাইট জ্বালালো, লাইট জ্বালিয়ে দেখতে পেলো সত্যি সত্যি তার কবিরাজের পাশে একটা নীল রঙের একদম ঝিকঝিক করতেছে একটা ফুল
এত সুন্দর লাগতেছিল ফুলটা দেখে তারা আর সেখানে এক মুহূর্ত দেরি না করে শান্ত সাকিবের মা, কবিরাজ এবং সবাই মিলে তাদের ঘরে যাওয়ার পর দরজা খোলার পর কাঁটাটা নিয়ে তার মা তাকে কাঁটা ফুটিয়ে দেওয়ার পর মুহূর্তের মধ্যে যেন নীল রঙটা একদম দৌড় দিয়ে অদৃশ্য হয়ে গেল এবং এটা দেখে সবাই হতবাক হয়ে রইল যে এক মুহূর্ত টাইম লাগলো না এটা একদম ভ্যানিশ হতে। তো সেটি দেখে সবাই খুশি হয়ে গেল এবং খুশিতে সবাই কান্না করে ফেলবো এরকম একটা অবস্থা হয়ে গেল এবং কি তারা সেখানেই মানে কবিরাজটি তখন সাকিব ঘুমাচ্ছিল এবং ঘুমের মধ্যে এত সব কিছু হয়ে গেছে এবং তখন হায়দার জিনও সেখান থেকে চলে যায় এবং শান্ত বলল, আন্টি তাহলে আমি এখন আসি। তখন কবিরাজটিও আসতে মানে যে বাড়ি যেতে চাইলো, কিন্তু সাকিবের মা কাউকে এত রাত্রে কোথাও যেতে দিল না, যে আপনারা এখানেই শোন, তো আজকে এত রাত হয়ে গেছে, এখন আর যাওয়া লাগবে না, তো একবারে কালকে চলে যাবেন। তো সাকিব আর তো এখনও তার তো কোনো অসুবিধা নেই, তাও তথাপি আপনারা এখানে থাকেন, সকালবেলা একবারে চা নাস্তা করে বাড়ি চলে যাবেন। তো সেইভাবে শান্ত আর কবিরাজ লোকটি এক বিছানাতেই তারা দুইজন রইল। তো রাত্রেবেলা সেখানে থেকে আবার দিনের বেলা তারা চলে যাবে আর কি। সকালবেলা যখন সাকিব ঘুম থেকে ওঠার পর তার শরীর একদম চাঙ্গা, হাত পা সব কিছু একদম ঠিক হয়ে গেছে, শরীরে জ্বর টর নাই, কোনো কিছু নাই, এরকম একদম টনটনা হয়ে গেছে। নিজেকে ফ্রেশ দেখে সে অনেকটা খুশি হলো একটা। তো খুশি হওয়ার পর তাকে মাকেও ডেকে বলতেছে, আর সে তো ঘুমিয়েছিল, তার মা তো জানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এবং ছেলেকে খুশি দেখে আরও তার আনন্দ হচ্ছে। শান্ত সবাই তার সাথে দেখা করলো, কথা বললো, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, সেইভাবেই চলতে লাগলো। এবং কবিরাজকে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে দিল তাকে, যেহেতু এত বড় কাজ করছে, এবং সে যেহেতু পারলো সেতটুকু দিল। এবং সে বলতে লাগলো, এখন তো সেরকম দেওয়ার মতো কোনো কিছু নেই, আমার শান্ত বাবা বাড়ি আসুক, আপনার সঙ্গে পরে দেখা করবো আমরা। সে তখন সেরকম টাকা নেওয়ার মানুষ সেরকম না, সে যতটুকু দিল সেতটুকু নিয়ে খুশি। সে বললো, আরে অনেক দিয়েছেন, এটুকুই তো আমার যথেষ্ট, এত টাকা আমার দরকারই নেই। সে সেরকম ভাবে বলে সেখান থেকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, কোনো সমস্যা হলে আবার ফোন দিয়ে আমাকে, সে বলে সে চলে গেল। এবং তারা হাসি খুশিতে সারা দিনটা পার করলো। এবং রাত্রেবেলা যখন সাকিব ঘুমাচ্ছিল তখন একটা শব্দ পেল, জানালা দিয়ে তাকিয়ে দেখলো যে সেই হুমায়রা বুড়ি তাকে বলছিল, আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবেসে তোমাকে পেতে চাইছিলাম, আমি অন্য কোনো খারাপ উদ্দেশ্য আমার ছিল না, হয়তো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে এখন পাইনি, হয়তো কোনো না কোনোভাবে আমি তোমার সাথে আবার দেখা হবে, তোমার সাথে আবার কোনোভাবে না কোনোভাবে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আমার করেই নেব, সেটা বলে সে সেখান থেকে চলে গেল। তখন সাকিব অতটা দিল না আর কি, তখন সে সুস্থ হয়েছে, এটাই অনেক ভালো কামনা। তার মানে বুঝতে পারতেছেন ঘটনা এখানে শেষ না, ঘটনা পরবর্তীতে আবার ঘটবে। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। এর পরবর্তী পার্ট যদি চান তাহলে কমেন্ট করেন, আমি পরবর্তী পার্টও আপনাদের সবাইকে শোনাবো ইনশাআল্লাহ। তো ঘটনাটি কেমন লাগলো সবাই বলবেন, ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলটা নতুন, আপনারা যদি নতুন হয়ে থাকেন তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি বিদায় নিচ্ছি সবার থেকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আশা করি আমাদের এই চ্যানেলের পাশে সবাই থাকবেন।